কর্মচারীরা হতাশ ছিলেন। কেউই সেই জার্মান কোটিপতির একটা শব্দও বুঝতে পারছিলেন না। তখনই সাফাইকর্মী কাছে এগিয়ে এলো, তাকে এক কাপ চা দিল এবং তার ভাষায় কথা বলল। যা হলো তারপরে সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। সমুদ্রমহল প্যালেস হোটেল এমন এক জায়গা ছিল যেখানে কিছু মানুষের স্বপ্ন অনেকের ঘামের ওপর তৈরি হতো। তার মার্বেল পাথর দিয়ে বাঁধানো মেঝে আয়নার মতো চকচক করত। ক্রিস্টাল ঝাড়বাতিগুলো প্রতিফলিত হচ্ছিল, যেগুলোর দাম এতটাই ছিল যা অধিকাংশ কর্মচারী তাদের সারা জীবনেও রোজগার করতে পারত না। এটি বিলাসিতার একটি মন্দির ছিল, যেখানে ব্যবসায়ী, কূটনৈতিক এবং তারকারা বাইরের পৃথিবী থেকে আশ্রয় পেত। আর সেই মন্দিরে রাধা ছিল অদৃশ্য। সে বহু বছর ধরে সেই ঘরগুলো পরিষ্কার করছিল, যেগুলো সে কখনো কিনতে পারত না। সে সেই হোটেলের প্রতিটি কোণ চিনত, প্রতিটি জেদি দাগকে, প্রতিটি জেদি অতিথিকে। তার কাজের চাপে খসখসে হয়ে যাওয়া হাতগুলো এমন গল্প বলত যা কেউ শুনতে চাইত না। কিন্তু সে কখনো অভিযোগ করেনি। সে অল্প বয়সেই শিখে নিয়েছিল যে অভিযোগ করা এমন এক বিলাসিতা যা গরিব মানুষ কল্পনাও করতে পারে না। সেই সকালে যখন সে পূর্ব উইংয়ের করিডোরে মোছা দিচ্ছিল, তখন সে প্রথম চিৎকার শুনতে পেল। সেগুলো ব্যথা বা ভয়ের চিৎকার ছিল না, সেগুলো ছিল হতাশার চিৎকার। সেগুলো মূল লবি থেকে আসছিল এবং রাধার মেরুদণ্ড দিয়ে এক শীতল স্রোত বয়ে গেল। সেখানে কাজ করার এত বছরে সে কখনো রিসেপশনে এত অরাজক পরিবেশ শোনেনি। সে করিডোরের কোণ থেকে চুপচাপ উঁকি দিল, একটি বড় সাজানো তালগাছের টবের আড়ালে লুকিয়ে যা দেখল তাতে সে স্তব্ধ হয়ে গেল। একজন বৃদ্ধ ব্যক্তি রিসেপশন কাউন্টারের সামনে দাঁড়িয়েছিলেন, হতাশায় হাত নাড়াচ্ছিলেন। তার হাত বাতাসে ঝরে পড়া পাখির মতো নড়ছিল, কিছু একটা বলার চেষ্টা করছিলেন যা কেউ বুঝতে পারছিল না। তিনি এমন এক ভাষায় কথা বলছিলেন যা শুনতে কর্কশ অথচ মধুর লাগছিল, যার শব্দগুলো বিভ্রান্তির পুকুরে পাথরের মতো পড়ছিল। প্রিয়া রিসেপশনিস্টের চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল, তার আঙুলগুলো কম্পিউটারের কিবোর্ডে কাঁপছিল। সে পুরোপুরি দিশেহারা হয়ে গিয়েছিল। স্যার, দয়া করে আমাকে ক্ষমা করবেন, আমি বুঝতে পারছি না, সে বারবার বলছিল। প্রতিটি ব্যর্থ চেষ্টার সাথে তার গলা ভেঙে আসছিল। সেই ব্যক্তি আবার কথা বললেন, এবার ধীর গতিতে, যেন এতে কোনো সাহায্য হবে। কিন্তু শব্দগুলো তখনও উপস্থিত সকলের কাছে অবোধগম্য ছিল। মিস্টার গুপ্তা, হোটেলের ম্যানেজার, নিজের অফিস থেকে ঝড়ের মতো বেরিয়ে এলেন। তিনি এমন ধরনের মানুষ ছিলেন যিনি ক্ষমতাকে অহংকারের সাথে মেলাতেন এবং যিনি বিশ্বাস করতেন যে একটি দামি স্যুট তাকে সেই সব মানুষের চেয়ে উন্নত করে যারা সেবার উর্দি পরে। যখন তিনি কাউন্টারের কাছে পৌঁছালেন, তখন তার মুখ রাগে লাল হয়ে গিয়েছিল। এখানে কি হচ্ছে? তিনি জিজ্ঞেস করলেন। তার কণ্ঠস্বর বাতাসে ছুরির মতো কাটছিল। মিস্টার গুপ্তা, এই অতিথি ২০ মিনিট আগে এসেছেন, প্রিয়া কান্নায় ভেঙে পড়ার মতো গলায় জানাল। উনার হফম্যান নামে বুকিং আছে, কিন্তু উনি না হিন্দি বলেন আর না ইংরেজি। আমরা বুঝতে পারছি না ওনার কি চাই। মিস্টার গুপ্তা বৃদ্ধ ব্যক্তিকে অসহিষ্ণুতা এবং অবজ্ঞার মিশ্রণে দেখলেন। তুমি কি ফোন ট্রান্সলেটর দিয়ে চেষ্টা করেছ? হ্যাঁ স্যার, কিন্তু উনি প্রযুক্তির ব্যবহার করতে অস্বীকার করছেন। প্রতিবার যখন আমি ওনাকে স্ক্রিন দেখানোর চেষ্টা করি, তখন উনি সেটা সরিয়ে দেন আর কথা বলতেই থাকেন। উইলিয়াম হফম্যান নামে সেই ব্যক্তি বুকিং অনুযায়ী দ্রুত অস্থির হয়ে উঠছিলেন। তার চোখে কয়েক দশকের অভিজ্ঞতা এবং সম্ভবত যন্ত্রণা ফুটে উঠছিল যখন তিনি লবিতে কিছু বা কাউকে খুঁজছিলেন। প্রতি সেকেন্ড পার হওয়ার সাথে সাথে তার কণ্ঠস্বর উঁচু হচ্ছিল, রাগে নয়, বরং এমন এক জরুরি অবস্থার কারণে যা কেউ বুঝতে পারছিল না। মিস্টার গুপ্তা নিজের আঙুল ফোটালেন, অন্য কর্মচারীদের ডাকলেন। তুমি কি জার্মান বলতে পারো? তিনি পাশ দিয়ে যাওয়া এক বেলবয়কে জিজ্ঞেস করলেন। না স্যার। আর তুমি? তিনি অন্য এক কর্মচারীর দিকে ইশারা করলেন। মাফ করবেন স্যার, শুধু হিন্দি আর সাধারণ ইংরেজি। একে একে কর্মচারীদের জিজ্ঞেস করা হলো। একে একে সবাই মাথা নাড়ল। সমুদ্রমহল প্যালেস হোটেল, যা সারা বিশ্বের অতিথিদের সেবা করার দাবি করত, সেখানে এমন কেউ ছিল না যে সেই বৃদ্ধ জার্মান ব্যক্তির সাথে কথা বলতে পারে। রাধা নিজের লুকানোর জায়গা থেকে সব কিছু দেখছিল। তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। সেই ব্যক্তি যে প্রতিটি শব্দ বলছিলেন, সেগুলো তার মনে অতীতের প্রতিধ্বনির মতো বাজছিল। সে বুঝতে পারছিল, সে প্রতিটি অক্ষর, প্রতিটি সূক্ষ্মতা, সেই শব্দগুলোর পেছনের প্রতিটি আবেগকে বুঝতে পারছিল, যা বাকি সবার কাছে অর্থহীন শোরগোল ছিল। কিন্তু সে নড়তে পারছিল না। সে সেই রহস্য উন্মোচন করতে পারছিল না যা সে এত বছর ধরে লুকিয়ে রেখেছিল। উইলিয়াম হফম্যান নিজের বুকে হাত রাখলেন এবং এক মুহূর্তের জন্য সবাই খুব খারাপ কিছুর আশঙ্কা করল।
কিন্তু এটা কোনো হৃদযোগের আক্রমণ ছিল না, এটা ছিল পীড়া, শুদ্ধ এবং বিধ্বংসী পীড়া। হোয়াইট, তিনি ফিসফিস করে বললেন। তার কণ্ঠস্বর অবশেষে ভেঙে গেল। হোয়াইট, অ্যালফেনজিমার, দয়া করে আমাকে সাহায্য করুন। রাধার চোখে জল ভরে এলো। সেই ব্যক্তি রাগী ছিলেন না, তিনি ভিক্ষা চাইছিলেন। তিনি এমন এক মুখমণ্ডলের সমুদ্রে হারিয়ে গিয়েছিলেন যারা তাকে একটি সমস্যা হিসেবে দেখছিল, একজন মানুষ হিসেবে নয় যার সাহায্যের প্রয়োজন ছিল। মিস্টার গুপ্তা নিজের ধৈর্যের শেষটুকু হারিয়ে এমন এক সিদ্ধান্ত নিলেন যা উপস্থিত সবার রক্ত হিম করে দিল। ওকে একটা ঘরে নিয়ে যাও, আর ওকে ততক্ষণ সেখানেই থাকতে দাও যতক্ষণ না আমরা একজন পেশাদার অনুবাদক পাচ্ছি। এটা হাস্যকর, একটা 5 স্টার হোটেল লবিতে এই ধরনের তামাশা সহ্য করতে পারে না। কিন্তু স্যার, প্রিয়া নিচু গলায় বাধা দিল। উনার খুব জরুরি কিছু চায় মনে হচ্ছে। আমার মনে হয় না এটা শুধু চেক ইন। আর তুমি কি চাও যে আমি করি? মিস্টার গুপ্তা হতাশায় হাত তুললেন। আমি কি 5 মিনিটে জার্মান শিখে নেব? ওকে এখনই ও ঘরে নিয়ে যাও। 2 জন বেলবয় বৃদ্ধ ব্যক্তির কাছে পৌঁছাল। তাকে লিফটের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু উইলিয়াম বাধা দিচ্ছিলেন, হিংস্রভাবে নয়, বরং সেই হতাশা থেকে যা জানে যে কেউ তাকে বোঝে না। তার শব্দগুলো এখন ঝর্ণার মতো বেরিয়ে আসছিল, দ্রুত আরও জরুরি কিছুর সাথে মিশে যাচ্ছিল, যা ভয়ানকভাবে চাপা কান্নার মতো শোনাচ্ছিল। এবং তারপর তিনি বললেন এমন এক বাক্য যা রাধার দুনিয়াকে পুরোপুরি থামিয়ে দিল। আমার স্ত্রী মারছে, ও মরছে, আর কেউ আমাকে বুঝছে না। মুছা রাধার হাত থেকে পড়ে গেল। মার্বেল মেঝের ওপর এমন এক আওয়াজ হলো যা মনে হলো অনন্তকাল ধরে প্রতিধ্বনিত হতে থাকল। কিছু মাথা তার দিকে ঘুরল, যার মধ্যে মিস্টার গুপ্তাও ছিলেন, যার মুখ সাফাই কর্মীকে দৃশ্যে বাধা দিতে দেখে ঘৃণায় ভরে গেল। ওখানে কি করছো? তিনি ধমক দিলেন। নিজের কাজে ফিরে যাও, এটা তোমার কাজ নয়। কিন্তু রাধা নড়ল না, সে নড়তে পারছিল না। তার পা যেন মাটিতে জমে গিয়েছিল। যখন তার মন এমন এক লড়াই লড়ছিল যা সে বহু বছর ধরে এড়িয়ে চলছিল। যদি সে কথা বলে তবে সব কিছু বদলে যেত। যদি সে কথা বলে তবে তাদের কাছে প্রশ্ন আসত, তার অতীত সম্পর্কে প্রশ্ন, যে কিভাবে একজন সাধারণ সাফাই কর্মী জার্মান শিখল। এমন প্রশ্ন যা তাকে তার স্মৃতির সেই সব জায়গায় নিয়ে যেত যেখানে সে কখনো না ফেরার শপথ নিয়েছিল। কিন্তু সেই ব্যক্তির চোখে সেই হতাশা, কারো স্ত্রী মারা যাচ্ছিল, আর সেই একাই ছিল যে এটা জানত। তার পা তার মনের সচেতন সিদ্ধান্ত নেওয়ার আগেই চলতে শুরু করল। এক পা, তারপর অন্য পা। লবিটা যেন অনন্তভাবে বিস্তৃত মনে হচ্ছিল যখন সে রিসেপশনের সামনে জড়ো হওয়া দলটির দিকে এগিয়ে যাচ্ছিল। মিস্টার গুপ্তা তাকে আসতে দেখলেন, আর তার মুখ অবিশ্বাসে ভরে গেল। তুমি কি করছো? আমি তোমাকে নিজের কাজে ফিরে যেতে বলেছিলাম। রাধা তাকে উপেক্ষা করল। বহু বছরে এই প্রথমবার সে একটি সরাসরি আদেশ উপেক্ষা করল। সে উইলিয়াম হফম্যানের সামনে দাঁড়াল, যিনি তাকে জল ভরা বিভ্রান্ত চোখে দেখলেন। সাফাই কর্মীর উর্দি পরা এই ছোট্ট মহিলা আর পরিশ্রমী হাতের মানুষটি সম্ভবত শেষ ব্যক্তি ছিলেন যার থেকে তিনি সাহায্যের আশা করেছিলেন। রাধা দীর্ঘশ্বাস নিল এবং জার্মান ভাষায় বলল, শুভ সন্ধ্যা মিস্টার হফম্যান, আমি আপনাকে বুঝতে পারছি। দয়া করে আমাকে বলুন কি হয়েছে। লবিতে যে নিস্তব্ধতা নেমে এলো তা ছিল পূর্ণ। প্রিয়া তার হাতে ধরা কলমটি ফেলে দিল। বেলবয়রা নিথর হয়ে দাঁড়িয়ে রইল। মিস্টার গুপ্তা মুখ খুললেন, কিন্তু কোনো শব্দ বেরোল না। আর উইলিয়াম হফম্যান, সেই ব্যক্তি যাকে প্রায় 1 ঘণ্টা ধরে একটি সমস্যা হিসেবে, একটি অসুবিধা হিসেবে, একজন গুরুত্বহীন ব্যক্তি হিসেবে দেখা হচ্ছিল, তিনি তাকে এমনভাবে দেখলেন যেন তিনি একজন দেবদূতকে দেখছেন। তার হাত রাধার হাতের মধ্যে চলে এলো, নিয়ন্ত্রণহীনভাবে কাঁপছিল। হোয়াইট, তিনি ফিসফিস করে বললেন। জল অবশেষে তার গাল বেয়ে পড়তে শুরু করল। আমার স্ত্রী হাসপাতালে আছে, আমি তাকে দেখতে এসেছি, কিন্তু কেউ আমাকে বলছে না যে সে কোথায়। তারা আমাকে বলেছে যে তাকে বিশেষ চিকিৎসার জন্য এই হোটেলে স্থানান্তরিত করা হয়েছে, কিন্তু আমি তাকে খুঁজে পাচ্ছি না। রাধার হৃদয় হাজার টুকরো হয়ে ভেঙে গেল। এই ব্যক্তি নিজের মৃত্যু পথযাত্রী স্ত্রীকে খুঁজে পাওয়ার জন্য পৃথিবীর অন্য প্রান্ত থেকে যাত্রা করেছিলেন। তিনি এমন এক দেশে এসেছিলেন যেখানে তিনি ভাষা জানতেন না, এই বিশ্বাস নিয়ে যে কেউ তাকে সাহায্য করবে, আর সাহায্যের বদলে তিনি পেয়েছিলেন হতাশা, অসহিষ্ণুতা এবং অবজ্ঞা। আমরা তাকে খুঁজে বের করব, সে জার্মান ভাষায় তাকে বলল, তার হাত শক্ত করে চেপে ধরল। আমি কথা দিচ্ছি, আমরা আপনার স্ত্রীকে খুঁজে পাব। সে মিস্টার গুপ্তার দিকে ফিরল, যার অভিব্যক্তি এখন ধাক্কা এবং সম্ভবত লজ্জার মিশ্রণ ছিল। ওনার স্ত্রী অসুস্থ, রাধা বুঝিয়ে বলল। তার কণ্ঠস্বর দৃঢ় কিন্তু সম্মানজনক ছিল। ওনাকে বলা হয়েছিল যে ওনাকে বিশেষ চিকিৎসার জন্য এখানে স্থানান্তরিত করা হয়েছে।
আমাদের এটা দেখার দরকার যে কোনো রেকর্ড আছে কিনা বা ওনাকে দেওয়া তথ্যে কোনো ভুল ছিল কিনা। মিস্টার গুপ্তা কয়েকবার চোখের পলক ফেললেন, যা তিনি দেখলেন সেটা বোঝার চেষ্টা করছিলেন। তুমি তুমি জার্মান বলতে পারো? তিনি শুধু এটাই বলতে পারলেন। হ্যাঁ স্যার। আর তুমি কখনো কেন বলনি? আমরা বহু বছর ধরে দ্বিভাষী কর্মচারীদের খুঁজছি, আর তুমি... মাফ করবেন স্যার, রাধা তাকে ধীরে করে থামিয়ে দিয়ে বলল, এখন গুরুত্বপূর্ণ এই মানুষটিকে সাহায্য করা। ওনার স্ত্রী মারা যাচ্ছেন, প্রতিটি মিনিট মূল্যবান। শব্দগুলো বাতাসে ভাসতে থাকল, কাচের মতো ভারী হয়ে। মিস্টার গুপ্তা ঢোক গিললেন, প্রথমবার, যখন থেকে রাধা তাকে চিনত। স্পষ্টভাবে অস্বস্তিতে ছিলেন। প্রিয়া, তিনি অবশেষে আদেশ দিলেন, হোটেল সংলগ্ন রোগী বা বিশেষ চিকিৎসার যে কোনো রেকর্ড খুঁজে দেখো। বেসরকারি ক্লিনিকগুলোর সাথে যোগাযোগ করো যাদের সাথে আমাদের চুক্তি আছে। আর তুমি? তিনি রাধাকে এমন এক অভিব্যক্তিতে দেখলেন যা সে বুঝতে পারল না। ওনার সাথে থাকো, যা কিছু প্রয়োজন তার অনুবাদ করো। রাধা মাথা নাড়ল। উইলিয়ামকে ধীরে করে লবির এক সোফার দিকে নিয়ে গেল। বৃদ্ধ ব্যক্তি ক্লান্ত হয়ে বসে পড়লেন, কিন্তু তার চোখে আশার এক স্ফুলিঙ্গ আবার জ্বলে উঠছিল। ধন্যবাদ, তিনি ফিসফিস করে বললেন, রাধার হাত চেপে ধরে। ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আপনি প্রথম ব্যক্তি যিনি আমাকে বোঝেন। রাধা গলায় একটা দলা অনুভব করল। আমরা ইন্দিরাকে খুঁজে পাব, সে কথা দিল। আপনি একা নন মিস্টার হফম্যান, এখন আপনি একা নন। যখন সে এটা বলছিল, তখন সে নিজের শব্দের পরিহাসের কথা না ভেবে পারল না। সে বহু বছর ধরে ঠিক এমনই অনুভব করেছিল, একা, অবুঝ, অদৃশ্য। আর এখন এক অপরিচিতকে সাহায্য করার জন্য নিজের নীরবতা ভেঙে সে এমন এক দরজা খুলেছিল যা সে জানত না যে সে আবার কখনো বন্ধ করতে পারবে কিনা। রাধা যা জানত না তা হল উইলিয়াম হফম্যান শুধু নিজের স্ত্রীকে খুঁজতে আসা এক হতাশ বৃদ্ধ ব্যক্তি ছিলেন না, আর যা সে জানতে চলেছিল তা তার জীবন চিরকালের জন্য বদলে দেবে। মিনিটগুলো ঘণ্টার মতো কাটছিল। উইলিয়াম লবির সোফায় বসে রইলেন। তার হাত এত জোরে মুষ্টিবদ্ধ ছিল যে আঙুলের গাঁটগুলো সাদা হয়ে গিয়েছিল। তার চোখ রাধার ওপর থেকে সরছিল না, যেন সে একাই ছিল যে তাকে আশার সাথে জুড়ে রেখেছিল। রাধা তার পাশে দাঁড়িয়েছিল, নিজের পিঠে সমস্ত দৃষ্টির ভার অনুভব করছিল। সে জানত যে ফিসফাস শুরু হয়ে গিয়েছিল। সে সেগুলোকে এক নিরন্তর প্রতিধ্বনির মতো শুনতে পাচ্ছিল। বাতাসে ভাসতে থাকা প্রশ্ন, যেগুলো কেউ উচ্চস্বরে করার সাহস করছিল না। সাফাইকর্মীকে জার্মান কিভাবে আসে? সে কোথা থেকে এলো? সে আসলে কে? কিন্তু ব্যাখ্যার জন্য সময় ছিল না। না, এখন প্রিয়া প্রায় দৌড়ে প্রশাসনিক এলাকা থেকে ফিরে এলো, হাতে কাগজপত্র আর মুখ বিবর্ণ। রাধা, ওর গলা কাঁপছিল। আমি কিছু পেয়েছি, কিন্তু এর কোনো মানে হয় না। কি পেলে তুমি? ইন্দিরা হফম্যান নামের এক রোগীর রেকর্ড আছে। তাকে ডক্টর সঞ্জয় মেহরার সাথে এক পরীক্ষামূলক চিকিৎসার জন্য জার্মানি থেকে স্থানান্তরিত করা হয়েছিল। কিন্তু এই নথি অনুযায়ী প্রিয়া ঢোক গিলল, চিকিৎসা কয়েকদিন আগে শেষ হয়ে গিয়েছিল, আর তারপর তাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে তার কোনো রেকর্ড নেই। রাধার মনে হল পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে উইলিয়ামের দিকে ফিরল এবং জার্মান ভাষায় তাকে এই তথ্য যতটা ধীরে সম্ভব ততটা ধীরে জানাল। বৃদ্ধ ব্যক্তি প্রতিটি শব্দ শুনলেন, এবং প্রতিটি শব্দের সাথে তার মুখ এক দশক আরও বুড়িয়ে গেল। এমনটা হতে পারে না, তিনি মাথা নাড়তে নাড়তে বিড়বিড় করলেন। আমি গতকালই ডাক্তারদের সাথে কথা বলেছিলাম। তারা বলেছিলেন যে তিনি এখানে আছেন। তারা বলেছিলেন যে আমি তাকে আজ দেখতে পাব। রাধা কপাল কুঁচকাল। আপনার কাছে কি সেই ডাক্তারের নাম আছে যার সাথে আপনি কথা বলেছিলেন? উইলিয়াম কাঁপতে থাকা হাতে নিজের কোটের পকেটে খুঁজলেন এবং একটি মোড়ানো কাগজ বের করলেন। তিনি সেটা রাধাকে এমনভাবে দিলেন যেন সেটা দুনিয়ায় তার শেষ সম্পদ। এটি একটি হাতে লেখা নোট ছিল, একটি নাম ডক্টর সঞ্জয় মেহরা এবং একটি ঠিকানা যা সমুদ্রমহল প্যালেস হোটেলের সাথে মিলে যাচ্ছিল। রাধা প্রিয়াকে দেখল। তুমি কি ডক্টর সঞ্জয় মেহরাকে চেনো? প্রিয়ার মুখ আরও ফ্যাকাশে হয়ে গেল। যদি এটা সম্ভব হতো। আমি এই নাম আগেও শুনেছি, কিন্তু তিনি এখানে কাজ করেন না। তিনি ক্লিনিকে কাজ করেন। তিনি পরীক্ষামূলক চিকিৎসা কর্মসূচির পরিচালক। তাহলে আমাদের ওনার সাথে এখনই যোগাযোগ করা দরকার। আমি চেষ্টা করেছিলাম। প্রিয়া চোখ নামিয়ে নিল। ওনার লাইন ডিসকানেক্ট হয়ে আছে। আর যখন আমি ক্লিনিককে ফোন করলাম তখন তারা বলল যে ডক্টর মেহরা 1 সপ্তাহ আগে হঠাৎ পদত্যাগ করেছিলেন। বাতাস আরও ঘন হয়ে আসছিল। কিছু একটা ভয়ানকভাবে ভুল ছিল। মিস্টার গুপ্তা, যিনি নথিপত্র পরীক্ষা করার ভান করে এক নিরাপদ দূরত্ব থেকে দেখছিলেন, এক হিসেবি অভিব্যক্তির সাথে কাছে এলেন।
এটা অনেক বেশি জটিল হয়ে যাচ্ছে, তিনি হাত ভাঁজ করে বললেন। আমরা একজন অতিথিকে লবিতে এই ধরনের উপদ্রব করতে দিতে পারি না। আমার পরামর্শ হলো যে আমরা ওকে ওর ঘরে নিয়ে যাই আর কর্মকর্তাদের এটা সামলাতে দিই। কর্মকর্তাদের রাধা তাকে অবিশ্বাসে দেখল। এই লোকটা নিজের অসুস্থ স্ত্রীকে খুঁজছে, ও কোনো অপরাধী নয়। আমি এটা বলিনি যে ও, কিন্তু এটা আমাদের সমস্যাও নয়। হোটেল চিকিৎসা সংক্রান্ত বিষয়ে জড়াতে পারে না, যা স্পষ্টভাবে আমাদের দায়িত্ব নয়। উইলিয়াম শব্দগুলো বুঝতে পারছিলেন না, কিন্তু তিনি ভঙ্গিটা বুঝতে পারছিলেন। তিনি মিস্টার গুপ্তার গলায় অসহিষ্ণুতা বুঝতে পারছিলেন, তাকে এক বিরক্তির মতো ঝেড়ে ফেলার ইচ্ছা বুঝতে পারছিলেন। তার চোখ রাধাকে খুঁজছিল, এক মৌন প্রশ্নে ভরা ছিল, ওরাও কি আমাকে ছেড়ে দেবে? রাধা সেই মুহূর্তেই এক সিদ্ধান্ত নিল, এক সিদ্ধান্ত যার জন্য তাকে নিজের চাকরি, নিজের স্থিতিশীলতা, বছরের পর বছর নীরবতা এবং বেঁচে থাকার জন্য সে যা কিছু তৈরি করেছিল তার দাম চোকাতে হবে। মিস্টার গুপ্তা, তার কণ্ঠস্বর শান্ত কিন্তু দৃঢ় ছিল, আমি এই মানুষটিকে ওনার স্ত্রীকে খুঁজতে সাহায্য করব। যদি এর মানে এই হয় যে আমাকে কিছু ঘন্টার জন্য মেঝে মোছা বন্ধ করতে হবে, তবে তাই হবে। মিস্টার গুপ্তা চোখ সরু করলেন। তুমি কি আমার অধিকারকে চ্যালেঞ্জ করছো? আমি কর্মচারী হওয়ার বদলে মানুষ হওয়া বেছে নিচ্ছি। এরপরে যে নীরবতা নেমে এলো তা এতটাই তীক্ষ্ণ ছিল যে সেটা মেঝের মার্বেলকেও কেটে দিতে পারত। আশেপাশের কর্মচারীরা দম আটকে দাঁড়িয়ে রইল। কেউ ঠিক এইভাবে মিস্টার গুপ্তার সাথে কথা বলত না, কিন্তু ম্যানেজার উত্তর দেওয়ার আগেই এক অপ্রত্যাশিত কণ্ঠস্বর উত্তেজনাকে কেটে দিল। ওকে থাকতে দাও। সবাই সেই কণ্ঠস্বরের উৎসের দিকে ফিরল। একজন মহিলা হোটেলের প্রধান সিঁড়ি দিয়ে নিচে নেমে আসছিলেন। ওনার উপস্থিতি শব্দ না তুলেই সম্মানের দাবি রাখছিল। তিনি ছিলেন মিসেস মীরা সিং, সমুদ্রমহল প্যালেস হোটেলের মালকিন। ওনাকে এই ইমারতে খুব কমই দেখা যেত, কারণ তিনি ওনার বেশিরভাগ সময় ওনার অন্য সম্পত্তিতে কাটাতেন। কিন্তু যখন তিনি আসতেন তখন সবাই জানত যে ওনার শব্দই ছিল আইন। মিসেস সিং, মিস্টার গুপ্তা তৎক্ষণাৎ নিজের সুর বদলে দিলেন, যেমন এক কুকুর নিজের মালিককে চিনতে পারে। আমি জানতাম না যে আপনি এখানে আছেন। স্পষ্টভাবে মিসেস মীরা সিং শেষ সিঁড়ি থেকে নিচে নামলেন এবং সরাসরি রাধার দিকে এগিয়ে গেলেন। আমি ওপর থেকে সবকিছু শুনেছি এবং যা আমি দেখেছি তা আমাকে অনেক কিছু ভাবতে বাধ্য করেছে। ওনার চোখ ঈগলের মতো তীক্ষ্ণ, রাধাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল। তাহলে তুমি সেই সাফাই কর্মী যে জার্মান বলতে পারে? হ্যাঁ, মিসেস। আর তুমি এই ভদ্রলোকের স্ত্রীকে খুঁজে পেতে সাহায্য করার পরিকল্পনা করছো, যদিও তোমাকে নিজের চাকরি হারাতে হতে পারে। রাধা নিজের দৃষ্টি দৃঢ় রাখল। হ্যাঁ মিসেস, চাকরির চেয়ে গুরুত্বপূর্ণ জিনিস আছে। মিসেস মীরা সিং হাসলেন। এটা একটা ছোট্ট, প্রায় অস্পষ্ট হাসি ছিল, কিন্তু সেটা সেখানে ছিল। আমি এই হোটেলে অনেক সময় থেকে এমন কিছু বলতে কাউকে শুনিনি। তিনি মিস্টার গুপ্তার দিকে ফিরলেন। সাফাই কর্মী বেতনসহ ছুটি পাবে, আর তুমি এই মামলা মেটানোর জন্য ওর যা কিছু চাই তা উপলব্ধ করাবে। কিন্তু মিসেস, কোনো সমস্যা আছে? মিস্টার গুপ্তা নিজের চোয়াল শক্ত করলেন, কিন্তু মাথা নাড়লেন। কোনো নয় মিসেস। চমৎকার। মিসেস মীরা সিং আবার রাধার দিকে দেখলেন। সেই মহিলাকে খুঁজে বের করো, আর যখন এই সব শেষ হয়ে যাবে তখন তুমি আর আমি কথা বলবো। আমার মধ্যে কিছু একটা আছে যা আমাকে কৌতূহলী করে তুলছে। উত্তরের অপেক্ষা না করেই মালকিন ব্যক্তিগত লিফটের দিকে চলে গেলেন। নিজের পেছনে দামি পারফিউম আর রহস্যের সুবাস ছেড়ে গেলেন। রাধার যা হয়েছিল তা বোঝার সময় ছিল না। গুরুত্বপূর্ণ ছিল কাজ করা। সে উইলিয়ামের হাত ধরল এবং তাকে উঠতে সাহায্য করল। আমরা ক্লিনিকে যাব, সে জার্মান ভাষায় বলল। আমরা উত্তর খুঁজে বের করব। শান্তিনিকেতন হাসপাতাল পর্যন্ত যাত্রা শান্ত ছিল, কিন্তু উত্তেজনায় ভরা ছিল। রাধা হোটেল থেকে এক ড্রাইভারের সাথে গাড়ির ব্যবস্থা করিয়ে নিয়েছিল। মিসেস মীরা সিংয়ের হস্তক্ষেপের সৌজন্যে উইলিয়াম জানলা দিয়ে বাইরে দেখছিলেন। এক এমন শহরকে পার হতে দেখছিলেন যা তিনি চিনতেন না। এক এমন মহিলাকে খুঁজছিলেন যিনি তার অস্তিত্বের কারণ ছিলেন। ৪৩ বছর। তিনি হঠাৎ জার্মান ভাষায় বিড়বিড় করলেন। রাধা তাকে দেখল। মাফ করবেন, ইন্দিরা আর আমি ৪৩ বছর ধরে বিবাহিত। এক নীরব অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। আমরা তখন মিলেছিলাম যখন আমরা দুজনেই যুবক ছিলাম, আর আমাদের কাছে কিছুই ছিল না। আমরা সবকিছু একসাথে তৈরি করেছি। সবকিছু। ওনার গলা ভেঙে গেল। যখন ডাক্তাররা আমাদের বললেন যে এখানে এক পরীক্ষামূলক চিকিৎসা আছে, তখন আমরা দ্বিধা করিনি। আমি খরচ দেওয়ার জন্য নিজের একটা কোম্পানি বিক্রি করে দিয়েছি। ইন্দিরা চায়নি, কিন্তু আমি তাকে বলেছিলাম যে কোনো টাকাই তার জীবনের চেয়ে বেশি নয়। রাধা গলায় দলা অনুভব করল। আপনি তাকে খুব ভালোবাসেন নিশ্চয়ই। সে আমার জীবন। উইলিয়াম তাকে সরাসরি দেখলেন।
ইন্দিরাকে ছাড়া আমি শুধু এক বৃদ্ধ ব্যক্তি যার কাছে টাকা আছে আর কোনো উদ্দেশ্য নেই। ও আমাকে মানুষ বানায়। ও আমাকে মনে করিয়ে দেয় যে আমি আসলে কে, ব্যবসা আর মিটিংয়ের বাইরে। গাড়ি শান্তিনিকেতন হাসপাতালের সামনে থামল। এটি একটি আধুনিক ইমারত ছিল, যার বড় বড় জানলা আর সাবধানতার সাথে সাজানো বাগান ছিল। কিন্তু পরিবেশে কিছু একটা অদ্ভুত ছিল। খুব বেশি নিস্তব্ধতা, পার্কিংয়ে খুব কম গাড়ি। রাধা উইলিয়ামকে নিচে নামতে সাহায্য করল এবং তারা একসাথে প্রধান দরজার দিকে এগিয়ে গেল। স্বয়ংক্রিয় দরজা খুলল। প্রায় খালি রিসেপশন দেখা গেল। এক তরুণী মহিলা একমাত্র দেখা যাওয়া ব্যক্তি কাউন্টারের পেছন থেকে উপর দিকে তাকাল। তার পরিচয়পত্রে লেখা ছিল নেহা, প্রশাসনিক সহকারী। শুভ সকাল, আমি আপনার কি সাহায্য করতে পারি? আমরা এক রোগীর খোঁজ করছি। রাধা এগিয়ে গেল। ইন্দিরা হফকে ডক্টর সঞ্জয় মেহরার সাথে চিকিৎসার জন্য জার্মানি থেকে স্থানান্তরিত করা হয়েছিল। নেহার মুখ তৎক্ষণাৎ বদলে গেল। তার চোখ ভয়ের মতো কোনো কিছুতে বড় বড় হয়ে গেল। আপনারা কি মিসেস হফম্যানকে চেনেন? ওনার স্ত্রী রাধা উইলিয়ামের দিকে ইশারা করল। উনি তাকে দেখার জন্য অনেক দূর থেকে যাত্রা করে এসেছেন, কিন্তু কেউ জানে না যে তিনি কোথায়। নেহা ঘাবড়ে গিয়ে দুই পাশে দেখল, যেন এটা নিশ্চিত করছিল যে আর কেউ শুনছে না তো। আমার এটা আপনাদের বলা উচিত নয়, সে ফিসফিস করে বলল, কিন্তু কিছুদিন আগে এখানে খুব খারাপ কিছু হয়েছিল। রাধার হৃদয় দ্রুত স্পন্দিত হতে লাগল। আপনার মানে কি? ডক্টর মেহরা উনি পদত্যাগ করেননি, উনি গায়েব হয়ে গেছেন। আর পরীক্ষামূলক কর্মসূচির অনেক রোগীকে গোপনে অন্য কোনো স্থানে স্থানান্তরিত করা হয়েছে। আমার কাছে কোনো অফিসিয়াল নথিপত্র নেই, সবকিছু সিস্টেমের বাইরে করা হয়েছিল। ইন্দিরা হফম্যান সেই সব রোগীদের মধ্যে ছিলেন। নেহা ধীরে ধীরে মাথা নাড়ল। উনি কর্মসূচির সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন। ওনার অবস্থা সবচেয়ে নাজুক ছিল, আর ওনার চিকিৎসা সবচেয়ে দামি ছিল। উইলিয়াম, যদিও তিনি শব্দগুলো বুঝতে পারছিলেন না, তরুণী মহিলার চোখের আতঙ্ক বুঝতে পারলেন। তিনি রাধার হাত শক্ত করে ধরলেন। ইন্দিরা পাসিয়াট? তিনি হতাশায় জিজ্ঞেস করলেন, কি বলছ? ইন্দিরার সাথে কি হয়েছে? রাধা জানত না যে এর অনুবাদ কিভাবে করবে। আপনি কোনো এমন ব্যক্তিকে কিভাবে বলবেন যিনি হাজার হাজার কিলোমিটার যাত্রা করেছেন যে তার স্ত্রী সন্দেহজনক পরিস্থিতিতে গায়েব হয়ে গেছেন? আমরা এখনও খুঁজে বের করছি। সে শুধু এটাই উত্তর দিতে পারল। নেহা দরজার দিকে দেখল, দ্রুত ঘাবড়ে গিয়ে, আপনাদের যেতে হবে। যদি কেউ আমাকে আপনাদের সাথে কথা বলতে দেখে তবে কে? রাধা চাপ দিল, কে চায় না যে আমরা কথা বলি? আমি ঠিক জানি না, কিন্তু শক্তিশালী মানুষ জড়িত আছে। পরীক্ষামূলক কর্মসূচিতে অনেক টাকা জড়িত ছিল, হতাশ পরিবারের টাকা, যারা চিকিৎসার জন্য কিছু দিতেও প্রস্তুত ছিল। বাস্তবতা রাধাকে এক শীতল ঢেউয়ের মতো আঘাত করল। এটা শুধু এক প্রশাসনিক গোলমাল ছিল না, এটা কিছু অনেক বেশি গভীর ছিল। আমাকে সেই সব বলো যা তুমি জানো। রাধা নেহার কাছে গেল। দয়া করে, এই মানুষটি দুনিয়ায় সবচেয়ে বেশি ভালোবাসার মানুষটিকে হারাতে বসেছে। যদি কিছুও থাকে, কোনো জিনিস যা আমাদের সাহায্য করতে পারে। নেহা এক অনন্ত মুহূর্তের জন্য ইতস্তত করল। তারপর কাঁপতে থাকা হাতে সে নিজের উর্দির পকেট থেকে এক ছোট কার্ড বের করল আর সেটা কাউন্টারে সরিয়ে দিল। এটা শেষ জায়গার ঠিকানা যেখানে আমি রোগীদের নিয়ে যেতে দেখেছিলাম। আমি জানি না ওখানে কি আছে, কিন্তু যদি আপনার স্ত্রী কোথাও থাকেন তবে তিনি ওখানেই আছেন। রাধা কার্ডটি নিল। এটা শহরের বাইরের এক ঠিকানা ছিল, এমন এক জায়গা যা সে চিনত না। ধন্যবাদ, সে ফিসফিস করে বলল। আমাকে ধন্যবাদ দিও না। নেহা কাউন্টার থেকে দূরে সরে গেল। আর দয়া করে এটা বলো না যে তুমি আমার সাথে কথা বলেছ। আমার পরিবার আছে, আমার বাচ্চা আছে, আমি ঝুঁকি নিতে পারি না। তার কণ্ঠস্বর ভেঙে গেল। তার চোখে জল জমতে শুরু করল। এখনই চলে যাও, কেউ তোমাকে এখানে দেখার আগেই। রাধা উইলিয়ামের হাত ধরল এবং তাকে বাইরের দিকে নিয়ে গেল। বৃদ্ধ ব্যক্তিটি কিছু জিজ্ঞাসা করলেন না, শুধু তাকে অনুসরণ করলেন। তিনি এই মহিলার উপর চোখ বন্ধ করে ভরসা করলেন, যে তাকে সাহায্য করার জন্য কোথা থেকে যেন উদয় হয়েছিল। যখন তারা গাড়িতে পৌঁছাল, রাধা ড্রাইভারকে ঠিকানাটি বলল। তারপর সে উইলিয়ামের দিকে ফিরল। হয়তো আমরা ইন্দিরাকে খুঁজে পাব, সে জার্মান ভাষায় তাকে বলল। কিন্তু আমাকে আপনাকে কিছু সতর্কতা দিতে হবে। আমরা যা খুঁজছি তা বিপজ্জনক। এমন কিছু মানুষ আছে যারা চায় না যে আমরা কোনো উত্তর খুঁজে পাই। উইলিয়াম তাকে এমন চোখে দেখলেন যে চোখগুলো যুদ্ধ, অর্থনৈতিক সংকট এবং মানবতার সবচেয়ে খারাপ রূপ দেখেছে। আমি বিপদের পরোয়া করি না, তিনি দৃঢ় কণ্ঠে জবাব দিলেন। আমার শুধু ইন্দিরার পরোয়া। যদি তাকে খুঁজে পাওয়ার জন্য আমাকে আগুনের ওপর দিয়েও যেতে হয়, আমি তাই করব। রাধা মাথা নাড়ল। তাহলে আমরা একসাথেই চলি। গাড়ি চলতে শুরু করল, ক্লিনিক থেকে এক অজানা গন্তব্যের দিকে এগোতে এগোতে।
এবং শহর যখন পেছনে পড়ে যাচ্ছিল। রাধা সেই অনুভূতিটি ঝেড়ে ফেলতে পারছিল না যে প্রতিটি কিলোমিটার তাকে ইন্দিরা হফম্যানের সত্যের কাছে নিয়ে যাচ্ছে, বরং সে নিজের অতীতের সেই সব রহস্যের কাছেও পৌঁছচ্ছিল যা সে অনেক আগে কবর দিয়ে দিয়েছিল। সেই রহস্যগুলো অজান্তেই ছাই থেকে আবার জেগে উঠতে চলেছিল। গাড়িটি দ্রুত সরু হতে থাকা গলি দিয়ে যাচ্ছিল, শহরের চাকচিক্য থেকে দূরে সেই সব এলাকার দিকে এগোচ্ছিল যা রাধা চিনত না। উইলিয়াম চুপ করেছিলেন, তার দৃষ্টি জানলার ওপারে কোনো বিন্দুতে হারিয়ে গিয়েছিল। তার শরীর সেখানে উপস্থিত ছিল, কিন্তু তার আত্মা যেন অতীতে কোথাও ইন্দিরার সাথেই থেমে গিয়েছিল। রাধা তাকে আর চোখে দেখছিল এবং তার কষ্টের ভার নিজের উপর অনুভব করছিল। সে এই অনুভূতিটি জানত। সে বহু বছর আগে নিজে এটি অনুভব করেছিল, যখন পৃথিবী তার কাছ থেকে সে সবকিছু কেড়ে নিয়েছিল যাকে সে ভালোবাসত। ড্রাইভার একটি অচেনা মোড়ে ছোট এক চায়ের দোকানের সামনে গাড়ি থামাল। জ্বালানি দরকার ছিল, সে বুঝিয়ে বলল, এতে কয়েক মিনিট সময় লাগবে। রাধা উইলিয়ামকে দেখল। বৃদ্ধ ব্যক্তিটি হালকা কাঁপছিলেন, যদিও সেখানে ঠান্ডা ছিল না। এটি ক্লান্তি আর ভয়ের কারণে শরীরের কাঁপুনি ছিল। যিনি হাজার হাজার কিলোমিটারের যাত্রা কেবল আশার ওপর ভর করে করেছিলেন। এখানে অপেক্ষা করো, রাধা জার্মান ভাষায় তাকে বলল, আমি তোমার জন্য কিছু নিয়ে আসছি। উইলিয়াম কোনো মতে মাথা নাড়লেন। প্রতিবাদ করার মতো শক্তি তার ছিল না। রাধা চায়ের দোকানে ঢুকল। এটি একটি সাধারণ জায়গা ছিল, জরাজীর্ণ কাঠের টেবিল আর তাজা চায়ের আরামদায়ক সুগন্ধ। কাউন্টারের পেছনে এক মহিলা ছিলেন, যার মুখে সেই ক্লান্ত কিন্তু অকৃত্রিম হাসি ছিল, যার নিজের পুরো জীবন অন্যের সেবায় কাটানো মানুষের থাকে। শুভ সন্ধ্যা, আপনার কাছে কি চা আছে? রাধা জিজ্ঞাসা করল। আমাদের কাছে তুলসী, আদা, মধু এবং দারুচিনি দেওয়া এক বিশেষ চা আছে, বিশেষ সাইদিন এবং খুব গরম। যখন সে অপেক্ষা করছিল, রাধা নিজেকে এক মুহূর্তের শান্তির অনুমতি দিল। তার হাত কাউন্টারের ওপর রাখা ছিল, সেই হাতগুলো যা বছরের পর বছর মেঝে পরিষ্কার করেছে। সেই হাতগুলোই এখন এক অসহায় মানুষের আশাকে ধরে রেখেছিল। তার জীবনে এই মোড় কখন এলো? মহিলাটি একটি গরম কাপ নিয়ে ফিরে এলেন, যার ওপরে হাতে আঁকা ছোট ছোট গোলাপের কারুকাজ ছিল। বাষ্পগুলো সুন্দর করে ওপরে উঠছিল আর সাথে মধুর মিষ্টি গন্ধ ও দারুচিনির ওম বয়ে আনছিল। এই নিন আপনার চা, এই চায়ের বিশেষ ক্ষমতা আছে। মহিলাটি হাসলেন। আমার ঠাকুমা বলতেন যে এক কাপ গরম চা সবথেকে বেশি ভেঙে যাওয়া হৃদয়কেও ঠিক করে দিতে পারে। রাধা দাম মিটিয়ে ধন্যবাদ দিল। তার গলায় একটা দলা অনুভব হল। যদি এটি এতটাই সহজ হতো। সে গাড়িতে ফিরে এলো এবং উইলিয়ামের পাশে বসল। সাবধানে সে তাকে কাপটি এটিয়ে দিল। নিন, আপনার ভেতরটা গরম হওয়া দরকার। উইলিয়াম কাপটিকে এমনভাবে দেখলেন যেন সেটি অন্য কোনো জগতের বস্তু। তার হাতগুলো, যা বছরের পর বছর কুঁচকে গিয়েছিল কিন্তু তবুও মজবুত, সেটি অনন্ত মমতা দিয়ে ধরলেন। ডাঙ্কে ধন্যবাদ, তিনি ফিসফিস করে বললেন। তিনি কাপটি ঠোঁটে লাগিয়ে ছোট এক চুমুক দিলেন। উষ্ণতা তার শরীরে ছড়িয়ে পড়তে লাগল এবং প্রথমবার রাধা তাকে দেখার পর থেকে তার গালে কিছুটা রং ফিরে এলো। এটি আমাকে ইন্দিরার কথা মনে করিয়ে দেয়, উইলিয়াম বললেন। তার কণ্ঠস্বর খুব মৃদু শোনাচ্ছিল। সে সবসময় আমার জন্য চা বানাত। যখন আমি কাজ থেকে ক্লান্ত হয়ে ফিরতাম, সে বলতো যে চাই ছিল তার উপায়, শব্দ ব্যবহার না করেই আমাকে বলার যে সে আমাকে ভালোবাসে। রাধার চোখ ভিজে এলো। তিনি একজন অসাধারণ মহিলা বলে মনে হচ্ছে। তিনি সত্যিই তাই। উইলিয়াম কাপটি শক্ত করে ধরে বললেন, যখন আমাদের দেখা হয়েছিল আমার কাছে কিছুই ছিল না। আমি এক কারখানায় কাজ করা এক অল্প বয়সী অভিবাসী ছিলাম। টাকা নেই, যোগাযোগ নেই, কোনো ভবিষ্যৎ নেই। সে ছিল এক ধনী পরিবারের মেয়ে। সবাই তাকে বলেছিল যে সে আমার প্রেমে পড়ে পাগল হয়ে গিয়েছিল। এক বিষণ্ণ হাসি তার মুখে ফুটে উঠল। কিন্তু ইন্দিরা কারও কথা শোনেনি। যখন আমি এই পৃথিবীর জন্য অদৃশ্য ছিলাম, তখন সে আমাকে দেখেছিল। সে আমাকে তখন ভালোবেসেছিল যখন আমার স্বপ্ন আর হৃদয় ছাড়া আর কিছুই ছিল না। আর তারপর কি হলো? আমরা একসাথে একটি সাম্রাজ্য বানিয়েছিলাম। প্রতিটি সিদ্ধান্ত, প্রতিটি বিনিয়োগ, প্রতিটি ঝুঁকি আমরা হাতে হাত রেখে নিয়েছিলাম। যখন সাফল্য এলো, অনেকেই এর কৃতিত্ব কেবল আমাকে দিতে চেয়েছিল। কিন্তু সত্যি হলো এই যে ইন্দিরাকে ছাড়া আমি সেই কারখানায় হারিয়ে যাওয়া এক যুবক হয়েই থেকে যেতাম। উইলিয়াম তাকে সরাসরি দেখলেন। তার চোখ চাপা কান্নার তেজে জ্বলছিল। তাই আমাকে তাকে খুঁজে বের করতেই হবে, নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য নয়, বরং নিজেকে বাঁচানোর জন্য। কারণ তাকে ছাড়া আমরা যা কিছু তৈরি করেছি তার কোনো মূল্য নেই। রাধা আর চোখের জল আটকাতে পারল না। সেগুলো চুপচাপ তার গাল বেয়ে পড়তে লাগল যখন সে বৃদ্ধ লোকটির চোখের দিকে তাকালো।
আমরা তাকে খুঁজে বের করব, সে কথা দিল, এবং প্রথমবার সে এটি পুরো বিশ্বাস নিয়ে বলল, আমি আমার সব কিছুর দিব্যি করে বলছি। উইলিয়াম একটি হাত বাড়িয়ে রাধার হাতের ওপর রাখলেন। তুমি আলাদা, তিনি বললেন। তুমি কেবল আমার ভাষা বলো না, তুমি আমার কষ্টকেও বোঝো। কেন? প্রশ্নটি বাতাসে পাথরের মতো ভারী হয়ে ঝুলে রইল। রাধা দীর্ঘশ্বাস নিল। সেই রহস্য এত দিন ধরে লুকিয়ে রেখেছিল যে কখনো কখনো সে ভুলেই যেত যে এটি বাস্তবে আছে। কিন্তু এই মানুষটি তার কাছে নিজের হৃদয় খুলে দিয়েছেন। তিনি অন্তত সত্যের একটি অংশ জানার যোগ্য। কারণ আমিও কাউকে হারিয়েছি, তার গলা ধরে এলো। আমার মা, তিনি জার্মান ছিলেন। উইলিয়াম বিস্ময়ে চোখ বড় বড় করলেন। তোমার মা জার্মান ছিলেন? রাধা ধীরে ধীরে মাথা নাড়ল। তার নাম রেণুকা ছিল। তিনি এক উন্নত জীবনের আশায় এই দেশে এসেছিলেন। এখানেই তিনি আমার বাবার সাথে দেখা করেন এবং আমাকে জন্ম দেন। তিনি আমাকে ছোটবেলা থেকেই জার্মান শিখিয়েছিলেন। প্রতি রাতে ঘুমানোর আগে তিনি আমাকে নিজের ভাষায় গান শোনাতেন এবং নিজের আদি গ্রামের গল্প বলতেন। শব্দগুলো এখন এক নদীর মতো বয়ে যাচ্ছিল, যা অবশেষে বাঁধ ভেঙে দিয়েছিল। যখন আমি 12 বছরের ছিলাম তখন তিনি অসুস্থ হয়ে পড়লেন। এক বিরল রোগ যার চিকিৎসা এখানকার ডাক্তাররা জানতেন না। আমার বাবা সব জায়গায় সাহায্যের খোঁজ করেছিলেন, কিন্তু আমাদের কাছে বিশেষ চিকিৎসার জন্য টাকা ছিল না। আমাদের যা কিছু ছিল সব বিক্রি করে দিয়েছিলাম। তার কণ্ঠস্বর ফিসফিসানিতে বদলে গেল। আমি তাকে অসহায়ভাবে চলে যেতে দেখেছি। তারপর থেকে জার্মান ভাষা আমাকে কষ্ট দেয়। প্রতিটি শব্দ আমাকে তার কণ্ঠস্বর, তার হাসি, তার গান মনে করিয়ে দেয়। তাই আমি কখনো সেই ভাষায় কথা বলি না। তাই আমি অদৃশ্য হয়ে গিয়েছিলাম, কারণ সেই কষ্ট অনেক বড় ছিল। উইলিয়াম তার হাত শক্ত করে ধরলেন। কিন্তু আজ তুমি আমার জন্য, ইন্দিরার জন্য কথা বললে, কারণ যখন কারোর সবথেকে বেশি সাহায্যের প্রয়োজন হয় তখন তার একা অনুভব করা উচিত নয়। রাধা তাকে সরাসরি দেখল। আমার মা এমন এক দেশে একা অনুভব করতে করতে মারা গিয়েছিলেন যে দেশ তার ভাষা বুঝত না। ডাক্তারদের দ্বারা ঘেরা ছিলেন যারা তার সাথে কথা বলতে পারতেন না। আমি এটা হতে দেব না, আমি এটা ইন্দিরার সাথে হতে দেব না। এরপর যে নিস্তব্ধতা ছিল তা অস্বস্তিকর ছিল না। এটি দুটি আত্মার নীরবতা ছিল, যারা একে অপরকে চিনে নিয়েছিল, যারা একে অপরের মধ্যে নিজেরই কষ্ট আর নিজেরই আশার প্রতিফলন খুঁজে পেয়েছিল। ড্রাইভার ফিরে এলো এবং গাড়িটি আবার চলতে শুরু করল। আধ ঘণ্টা পর তারা সেই ঠিকানায় পৌঁছালো যা নেহা তাদের দিয়েছিল। এটি শহরের বাইরে এক পুরনো ইমারত ছিল, যা গাছপালা দিয়ে ঘেরা ছিল, যেন সেগুলো তাকে পৃথিবী থেকে লুকিয়ে রাখতে যায়। প্রবেশদ্বারে এক জরাজীর্ণ বোর্ডে লেখা ছিল, বৃদ্ধাশ্রম শান্তিকুটির। একটি বৃদ্ধাশ্রম? রাধা বিভ্রান্ত হয়ে বিড়বিড় করল। সে উইলিয়ামকে গাড়ি থেকে নামতে সাহায্য করল। তারা একসাথে প্রধান প্রবেশদ্বারের দিকে এগিয়ে গেল। জায়গাটিতে এক পরিত্যক্ত ভাব ছিল, যেন সময় তার দেয়ালের ভেতর থমকে গিয়েছিল। জানলাগুলো মোটা পর্দায় ঢাকা ছিল, এবং বাগানটি একসময় সুন্দর হলেও এখন অবহেলিত ও জঙ্গলি হয়ে গিয়েছিল। প্রধান দরজাটি একটু খোলা ছিল। রাধার গায়ে কাটা দিয়ে উঠল। কিছু একটা ঠিক নেই। সে সাবধানে দরজাটিকে ধাক্কা দিল। ভেতরে অন্ধকার ছিল, কেবল পর্দা চুইয়ে আসা আলোয় আবছা আলোকিত ছিল। ওষুধের আর বদ্ধ জায়গার গন্ধ বাতাসে ভরে গিয়েছিল। নমস্কার, রাধা ডাকল। এখানে কি কেউ আছে? তার শব্দগুলো খালি দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে এলো। কেউ উত্তর দিল না। উইলিয়াম তার পাশে এগোচ্ছিলেন। তার চোখ প্রতিটি কোণে ইন্দিরার কোনো চিহ্নের খোঁজ করছিল। তারা এক দীর্ঘ করিডোরে পৌঁছল, যার দুপাশে অনেক ঘর ছিল। ঘরগুলো ফাঁকা। রাধা প্রথমটি খুলল। শূন্য, কেবল এক অগোছালো বিছানা আর বন্ধ মেডিকেল মনিটর। দ্বিতীয়টিও খালি, তৃতীয়টিও একই। সবাই কোথায়? উইলিয়াম কাঁপানো গলায় জিজ্ঞাসা করলেন। তারা করিডোরের শেষে পৌঁছল, যেখানে একটি বড় দরজা বন্ধ ছিল। রাধা সেটিকে ধাক্কা দিল। এটি একটি অফিস ছিল। অগোছালো কাগজ রাখা টেবিল, খোলা ফাইল ক্যাবিনেট, মেঝেতে ছড়িয়ে থাকা ফাইল। কেউ এখান থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে গিয়েছিল। যা কিছু নিয়ে যেতে পারত সব নিয়ে গিয়েছিল, এবং বিশৃঙ্খলা পেছনে ফেলে গিয়েছিল। উইলিয়াম একটি টেবিলের কাছে এলেন। কাগজপত্রের মধ্যে তিনি একটি ছবি পেলেন। যখন তিনি সেটি তুললেন, তার হাত সজুরে কাঁপছিল। ইন্দিরা, তিনি ফিসফিস করে বললেন। রাধা পাশে এলো। ছবিতে এক বৃদ্ধা মহিলা হাসপাতালের বিছানা থেকে মৃদু হাসছিলেন। তার পাশে এক মেডিকেল গাউন পরা লোক একটি ক্লিপবোর্ড ধরেছিলেন। ছবির নিচে লেখা ছিল, রোগী হফম্যান, চিকিৎসা 3য় পর্যায়, ইতিবাচক প্রতিক্রিয়া। তিনি এখানেই ছিলেন। উইলিয়াম ছবিটিকে নিজের বুকে জড়িয়ে ধরলেন। তিনি এখানেই ছিলেন এবং সুস্থ হচ্ছিলেন। তাকে কোথায় নিয়ে গেল? কেন?
রাধা কাগজপত্রগুলো দ্রুত পরীক্ষা করতে শুরু করল। সে মেডিকেল রেকর্ড, বিল, ব্যাংক ট্রান্সফারের রেকর্ড এবং তারপর এমন কিছু পেল যা তার রক্ত হিম করে দিল। রোগীদের একটি তালিকা, নাম, রোগ নির্ণয়, প্রদত্ত অর্থ এবং প্রতিটি নামের পাশে একটি অন্তিম গন্তব্য। কিছুতে লেখা ছিল চিকিৎসা সম্পন্ন, ছুটি। কিছুতে লেখা ছিল চিকিৎসা স্থগিত, স্থানান্তরণ, এবং কিছুতে সবথেকে ভয়ানক যা লেখা ছিল তা হল সম্পদ সমাপ্ত। হে ভগবান, রাধার বমি বমি ভাব হতে লাগল। এটি বৃদ্ধাশ্রম নয়, এটি একটি ফাঁদ। তারা অসহায় পরিবারগুলোকে ঠকাচ্ছে, এমন চিকিৎসার জন্য লক্ষ লক্ষ টাকা নিচ্ছে যা সে বাক্যটি শেষ করতে পারল না। ইন্দিরা কোথায়? উইলিয়াম তার কাঁধ ধরে ঝাঁকালেন। তার হতাশা এক চূড়ান্ত পর্যায়ে পৌঁছচ্ছিল। তুমি ইন্দিরার ব্যাপারে কি বলছ? রাধা কাগজপত্রের মধ্যে দ্রুত তল্লাশি চালাল। হফম্যান, হফম্যান। অবশেষে সে ইন্দিরার রেকর্ড পেল। ইন্দিরা হফম্যান, ক্ষয়িষ্ণু রোগের বিরুদ্ধে পরীক্ষামূলক চিকিৎসা, ৩য় পর্যায়ে সম্পন্ন, ফলাফল গুরুত্বপূর্ণ উন্নতি। এবং তারপর মার্জিনে এক হাতে রেখা নোট যা রাধার পৃথিবীকে স্তব্ধ করে দিল। সুবিধাভোগীর অনুরোধে রোগীকে ২য় স্থানে স্থানান্তরিত করা হয়েছে। সুবিধাভোগী। রাধা জোরে পড়ল, সুবিধাভোগী কে? উইলিয়াম বিভ্রান্ত হয়ে মাথা নাড়লেন। আমিই তো সব টাকা মিটিয়েছি, আমারই তার চিকিৎসার ওপর অধিকার থাকা উচিত। রাধা আরও পড়তে লাগল এবং তারপর সে একটি নাম পেল, এমন একটি নাম যা সেখানে থাকা উচিত ছিল না, এমন একটি নাম যা সবকিছু বদলে দিল। মিস্টার হফম্যান। তার গলা কাঁপছিল। আপনি কি এরিক হফম্যান নামে কাউকে চেনেন? উইলিয়ামের মুখ বদলে গেল। যে রং তিনি ফিরে পেয়েছিলেন তা তৎক্ষণাৎ উধাওলে গেল। তার জায়গায় এক লাশের মতো সাদা ভাব ফুটে উঠল। এরিক? তিনি ফিসফিস করে বললেন, যেন সেই নাম নেওয়ায় তার শারীরিক কষ্ট হচ্ছিল। এরিক আমার ছেলে। রাধার চোখ ভয়ে বড় বড় হয়ে গেল। এই নথিপত্র অনুযায়ী সেই ইন্দিরার স্থানান্তর অনুমোদিত করেছিল। সে চিকিৎসার নিবন্ধিত সুবিধাভোগী। এটি অসম্ভব। উইলিয়াম টলতে টলতে পিছিয়ে গেলেন। এরিকা, আমি বছরের পর বছর কথা বলি না। সে আমাকে ঘৃণা করে। সে এমন কেন করবে? সে আমাকে না জানিয়ে নিজের মায়ের চিকিৎসায় কেন জড়িত হবে? প্রশ্নটি বাতাসে ভাসতে থাকল। সেই নির্জন অফিসের প্রতিটি কোণকে বিষিয়ে দিচ্ছিল। রাধা বৃদ্ধ লোকটিকে দেখল। সে দেখল এই সত্যের ভার তাকে কিভাবে পিষে ফেলছিল। তিনি কেবল নিজের স্ত্রীকে হারাননি, এখন তিনি জানতে পারলেন যে তার নিজের ছেলে তার নিখোঁজ হওয়ার পেছনে জড়িত ছিল। কোন ধরনের ছেলে এমন কাজ করতে পারে? আর সবথেকে গুরুত্বপূর্ণ কথা, সে ইন্দিরাকে কোথায় নিয়ে গিয়েছিল? আমাদের এরিককে খুঁজে বের করতে হবে, রাধা অবশেষে বলল। ওর কাছেই উত্তর আছে। উইলিয়াম তাকে এমন চোখে দেখলেন যা শব্দের অতীত কষ্টে ভরা ছিল। যদি আমার ছেলে এর পেছনে থাকে, তার গলা ভেঙে গেল। তবে শত্রু বাইরে নেই, সে আমার নিজের রক্তে আছে। সেই শহরেই কোথাও ইন্দিরা হফম্যান এখনও বেঁচে ছিলেন, কিন্তু তাকে খুঁজে বের করার রাস্তা এখন একটি ভাঙা পরিবারের সবথেকে অন্ধকার ছায়াগুলোর ভেতর দিয়ে যেত। আর রাধা এটা জানতে চলেছিল যে হফম্যান পরিবারের রহস্য তার কল্পনার থেকেও অনেক বেশি গভীর ছিল। হোটেল পর্যন্ত ফেরার পথটি নরকের ভেতর দিয়ে যাওয়ার মতো ছিল। উইলিয়াম একটি শব্দও বললেন না। তার শরীর গাড়িতে উপস্থিত ছিল, কিন্তু তার মন কষ্টের এমন এক গোলক ধাঁধায় ঘুরে বেড়াচ্ছিল যার কল্পনাও রাধা করতে পারছিল না। এক ছেলে, তার নিজের ছেলে, ইন্দিরার স্থানান্তর অনুমোদিত করেছে। কেন? কিভাবে? কি উদ্দেশ্যে? প্রশ্নগুলো অন্ধকারে ছায়ার মতো বাড়ছিল। যখন তারা সমুদ্রমহল প্যালেস হোটেলে পৌঁছল, তখন সূর্য ডুবতে শুরু করেছিল। আকাশকে কমলা আর বেগুনি রঙে রাঙিয়ে দিচ্ছিল, কিন্তু সেই সূর্যাস্তে কোনো সৌন্দর্য ছিল না, কেবল এমন এক রাতের পূর্বাভাস ছিল যা অন্তহীন হতে চলেছিল। মিস্টার গুপ্তা লবিতে তাদের অপেক্ষা করছিলেন, এমন এক অভিব্যক্তি নিয়ে যেন তিনি লেবু চিবিয়েছেন। মিসেস মীরা সিং আপনার সাথে দেখা করতে চান, তিনি শুকনো গলায় বললেন, নিজের ব্যক্তিগত অফিসে। রাধা উইলিয়ামকে লিফটের দিকে যেতে সাহায্য করল। বৃদ্ধ ব্যক্তিটি গত কয়েক ঘণ্টায় এক দশক বুড়িয়ে গিয়েছিলেন। তার পদক্ষেপ, যা আগে হতাশা সত্ত্বেও দৃঢ় ছিল, এখন তা এক হেরে যাওয়া মানুষের মতো ছিল। মিসেস মীরা সিংয়ের অফিসটি হোটেলের সবথেকে ওপরের তলায় ছিল। এটি একটি মার্জিত কিন্তু সাধারণ জায়গা ছিল, যেখানে বড় জানলা দিয়ে শহরের দৃশ্য দেখা যেত। মালকিন জানলার পাশে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছিলেন, হাতে এক গ্লাস পানীয় আর চিন্তিত অভিব্যক্তি নিয়ে। কিন্তু তিনি একা ছিলেন না। চামড়ার একটি সোফায় মাথা নিচু করে এক ছোটখাটো মানুষ বসেছিলেন। যখন তিনি তাদের প্রবেশের শব্দ শুনে ওপরে তাকালেন, রাধা উইলিয়ামের মতোই চোখ দেখতে পেল। একই আকার, একই রং, কিন্তু এক অন্য ধরনের যন্ত্রণায় ভরা। উইলিয়াম হঠাৎ থেমে গেলেন। এরিক, নামটি তার ঠোঁট থেকে এক ভগ্ন আর্তনাদের মতো বেরিয়ে এলো। লোকটি ধীরে ধীরে উঠে দাঁড়ালেন। তিনি লম্বা ছিলেন, অ্যাথলেটিককরণ। তার মুখে রাতের পর রাত জেগে থাকা আর অসম্ভব সিদ্ধান্তের চিহ্ন ছিল। বাবা, তার কণ্ঠস্বর কাঁপছিল। ঘরে যে নিস্তব্ধতা নেমে এলো তা এতটাই গভীর ছিল যে রাধার মনে হল সে সেটি ছুঁতে পারবে। বাবা আর ছেলে বছরের পর বছর না বলা শব্দের সেই ক্ষতের খাদের এপার ওপার থেকে একে অপরকে দেখছিলেন,
যা কোনোদিন সেরে ওঠেনি। মিসেস মীরা সিং নীরবতা ভাঙলেন। মিস্টার এরিক হফম্যান আজ সন্ধ্যায় তার বাবার খোঁজে এসেছিলেন। যখন আমি তাকে বললাম কি হচ্ছে, তিনি এখানেই ওনার জন্য অপেক্ষা করার জেদ ধরলেন। তিনি থামলেন। আমার মনে হয় অনেক কথা আছে যা পরিষ্কার করা দরকার। পরিষ্কার করার? উইলিয়ামের গলা চড়ে গেল, যা চাপার আগে ভরা ছিল। এটা কিভাবে পরিষ্কার করা হয় যে আমার নিজের ছেলে আমার স্ত্রীকে অপহরণ করেছে? বাবা, আমি তাকে অপহরণ করিনি। এরিক এক পা এগিয়ে এলো। তার হাত প্রার্থনার ভঙ্গিতে ছড়ানো ছিল। আমি তাকে বাঁচিয়েছি। বাঁচিয়েছ? তুমি আমার অনুমতি ছাড়া তাকে তার চিকিৎসা থেকে বের করে নিয়েছ? তুমি আমাকে না জানিয়ে তাকে এক অজানা জায়গায় নিয়ে গেছ? কারণ চিকিৎসা তাকে মেরে ফেলছিল। এরিকের শব্দগুলো ঘরে বোমার মতো ফাটল। উইলিয়াম পিছিয়ে গেলেন, যেন তাকে কেউ শারীরিকভাবে আঘাত করেছে। তুমি কি বললে? এরিক লম্বা শ্বাস নিল, নিজের আবেগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিল। ডক্টর মেহরার কার্যক্রম সেটি ছিল না যা তারা প্রতিশ্রুতি দিয়েছিল। বাবা, আমি সপ্তাহখানেক আগেই জানতে পেরেছিলাম। যখন আমার সন্দেহ হতে শুরু করল যে কিছু ঠিক নেই, আমি ব্যক্তিগত গোয়েন্দা নিয়োগ করলাম। তারা আপনাকে যে রিপোর্ট পাঠাচ্ছিল, সেই উন্নতি যা মায়ের হচ্ছে বলে দাবি করা হচ্ছিল, সব কিছু সাজানো ছিল। রাধার মনে হলো পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে উইলিয়ামের জন্য দ্রুত অনুবাদ করল, যিনি স্তম্ভিত মুখে শুনছিলেন। মেহেরার আসল ব্যবসা রোগীদের সুস্থ করা ছিল না, এরিক বলতে লাগল। তার গলা ধরে আসছিল। এটি ছিল অসহায় পরিবারগুলোর থেকে টাকা হাতানো। সে এমন পরীক্ষামূলক চিকিৎসার প্রতিশ্রুতি দিত যা কোনোদিন ছিলই না। রোগীরা কেবল সাধারণ ওষুধ, প্লেসবো পেত যখন তাদের পরিবার লক্ষ লক্ষ টাকা মেটাত। আর যখন টাকা ফুরিয়ে যেত বা কেউ সন্দেহ করতে শুরু করত, তখন সে বাক্যটি শেষ করল না। তার কোনো দরকার ছিল না। তারা ইন্দিরার সাথে কি করল? উইলিয়াম জিজ্ঞাসা করলেন, তার কণ্ঠস্বর এখন ফিসফিসানির মতো। যখন আমি সত্য জানতে পারলাম, আমি তৎক্ষণাৎ ব্যবস্থা নিলাম। আমি আমার পরিচিতি ব্যবহার করে মাকে সেই জায়গা থেকে বের করে নিয়ে এলাম, অনেক দেরি হওয়ার আগেই। আমি তাকে পাহাড়ে এক আসল ক্লিনিকে, আসল ডাক্তারদের কাছে নিয়ে গেছি, মেহরা আর তার সহযোগীদের থেকে দূরে। সে জীবিত আছে। উইলিয়াম তার ছেলের হাত চেপে ধরলেন। তোমার মা জীবিত আছে। সে জীবিত আছে বাবা। এরিকের গাল বেয়ে জল পড়তে লাগল। সে দুর্বল কিন্তু জীবিত, এবং সে সেই চিকিৎসা পাচ্ছে যা তার আসলে দরকার। উইলিয়াম তার ছেলেকে ছেড়ে দিলেন এবং পাশের সোফায় বসে পড়লেন। তার কাঁধ কান্নায় কাঁপছিল, যা তিনি অনেক লম্বা সময় ধরে চেপে রেখেছিলেন। রাধা সহজাতভাবে তার কাছে গেল এবং কাঁধে হাত রাখল। বৃদ্ধ লোকটি তাকে উপরের দিকে দেখলেন। তার চোখ লাল ছিল, কিন্তু সেখানে এমন কিছু একটার চমক ছিল যা আগে ছিল না, আশা। তুমি আমাকে কিছু কেন বলনি? উইলিয়াম আবার এরিককে দেখলেন। তুমি আমাকে কেন ভাবতে দিলে যে ভয়ানক কিছু হয়েছে? এরিক নজর নামিয়ে নিল। কারণ আমি জানতাম না যে আমি তোমার উপর ভরসা করতে পারি কিনা। শব্দগুলো উইলিয়ামকে যে কোনো অভিযোগের চেয়ে বেশি জোরে আঘাত করল। আমার উপর ভরসা? আমি তোমার বাবা। তুমি সেই মানুষ যে নিজের পুরো জীবন পরিবারের ওপরে কোম্পানিকে স্থান দিয়েছ। এরিকের গলা আর কাঁপছিল না, এখন তা দৃঢ় ছিল। বছরের পর বছর জমে থাকা ক্ষোভ সেখানে ছিল। তুমি সেই মানুষ যা আমার জন্মদিনে, আমার গ্র্যাজুয়েশনে, গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে কোনোদিন ছিলে না। সবসময় আর একটা গুরুত্বপূর্ণ মিটিং থাকত, আর একটা জরুরি ব্যবসা থাকত। এরিক, যখন মা অসুস্থ হল, সে আমাকে ফোন করেছিল, তুমি নও। সে আমাকে বলেছিল কি হচ্ছে। সে আমাকে তার ভয়ের কথা বলেছিল, যে সে কেমন অনুভব করত যে তুমি শুধু তার সাথে থাকার বদলে সবথেকে ভালো চিকিৎসার দাম মেটানোর ব্যাপারে বেশি চিন্তিত ছিলে। উইলিয়াম উত্তর দেবার জন্য মুখ খুললেন, কিন্তু কোনো শব্দ বেরোল না। যখন আমি জানতে পারলাম মেহেরা এক ঠক, আমি তোমাকে ফোন করিনি, কারণ আমার মনে হয়েছিল তুমি সব সময়ের মতো করবে, সমস্যার উপর টাকা ছুঁড়বে আর আশা করবে সেটি নিজে থেকেই সমাধান হয়ে যাবে। আর এইবার টাকা মাকে বাঁচানোর মতো ছিল না, সরাসরি পদক্ষেপ দরকার ছিল। এরপর যে নিস্তব্ধতা ছিল তা বিধ্বংসী ছিল। রাধা এই দুই মানুষকে দেখল, বাবা আর ছেলে, যারা ভুল বোঝাবুঝি আর ভুল সিদ্ধান্তের এক সাগরের দ্বারা আলাদা হয়ে গিয়েছিলেন। মিসেস মীরা সিন পাশে এলেন। তার উপস্থিতি এই আবেগের বিশৃঙ্খলার মাঝে শান্তি বয়ে আনল। মিস্টার হফম্যান, তিনি উইলিয়ামকে বললেন, আপনার ছেলে আপনাকে খুঁজে বের করার আর সত্য বোঝানোর জন্য হাজার হাজার কিলোমিটার যাত্রা করেছে। এটি এমন কারো কাজ নয় যে আপনার ক্ষতি করতে চায়। এটি এমন কারো কাজ যে সবকিছুর পরেও এখনও আপনাকে ভালোবাসে। উইলিয়াম তার ছেলেকে দেখলেন। তিনি তাকে সত্যিই দেখলেন, সম্ভবত বছরের পর বছর পর এই প্রথমবার। তুমি ঠিক বলেছ। তার গলা ভেঙে গেল। সবকিছুতেই তুমি ঠিক বলেছ। এরিক পলক ফেলছিল, সে স্পষ্টতই অবাক ছিল। কি? আমি এক ভয়ানক বাবা ছিলাম। আমি সবসময় ভেবেছিলাম তাদের সবথেকে ভালো কিছু দেওয়া মানে বেশি কাজ করা,
বেশি রোজগার করা, বেশি যোগান দেওয়া। আমি কোনোদিন বুঝিনি যে তাদের শুধু আমাকেই দরকার ছিল। তিনি উঠে নিজের ছেলের দিকে এগিয়ে গেলেন। তোমার মা আমাকে অনেকবার বলার চেষ্টা করেছিল, কিন্তু আমি এক সাম্রাজ্য বানাতে এত ব্যস্ত ছিলাম যে তাকে শুনতেই পাইনি। আর যখন অবশেষে আমার থামার সময় হলো, যখন অবশেষে আমি সেই স্বামী আর বাবা হওয়ার জন্য প্রস্তুত ছিলাম যা আমার হওয়া উচিত ছিল, তখন সে অসুস্থ হয়ে পড়ল। তার হাত এরিকের মুখ ধরল। আমি অনুতপ্ত বাবা। প্রতিটি হারিয়ে যাওয়া জন্মদিনের জন্য আমি অনুতপ্ত। প্রতিটি ফুটবল ম্যাচের জন্য যা আমি দেখিনি। প্রতিটি সেই মুহূর্তের জন্য যখন আমি তোমার ওপর কাজকে বেছে নিয়েছিলাম। আমি আশা করি না যে তুমি আমাকে ক্ষমা করবে, কিন্তু আমার দরকার তুমি এটা জানো যে আমি তোমাকে ভালোবাসি। আমি সবসময় তোমাকে ভালোবেসেছি, যদিও আমি তা দেখানোর জন্য খুব বোকা ছিলাম। এরিক তার দাবার বুকে আছড়ে পড়ল। কয়েক দশকের কষ্ট, ক্ষোভ আর অসহায় ভালোবাসা চোখের জল হয়ে বেরিয়ে এলো, যা উইলিয়ামের কাঁধ ভিজিয়ে দিল। আমিও তোমাকে ভালোবাসি বাবা, সে ফুপিয়ে ফুপিয়ে বলল। আমি সবসময় চেয়েছিলাম তুমি আমার উপর গর্ব করো। আমি যা কিছু করেছি তা তোমাকে এটা দেখানোর জন্য ছিল যে আমি যোগ্য। তুমি সবসময় যোগ্য ছিলে এরিক, সবসময়। রাধাকে নজর সরিয়ে নিতে হল। জল তার গাল বেয়ে অবাধে বইছিল। সে তার মায়ের কথা ভাবল, সেই সব কথা যা সে কোনোদিন করতে পারেনি, সেই সব আলিঙ্গন যা ভাগ্য তাকে দিতে চায়নি। মিসেস মীরা সিং চুপচাপ তার কাছে এলেন। তুমি এক অসাধারণ মহিলা, তিনি ফিসফিস করে বললেন। তোমাকে ছাড়া এই পুনর্মিলন কোনোদিন সম্ভব হতো না। আমি তাই করেছি যা যে কেউ করত না, যে কেউ মেঝে মুছতে থাকত আর না শোনার নাটক করত। তুমি পদক্ষেপ নেওয়া বেছে নিয়েছ, তুমি পড়ুয়া করা বেছে নিয়েছ। যখন বাবা আর ছেলে অবশেষে আলাদা হলেন, উইলিয়াম রাধার দিকে ফিরলেন। আমাকে ইন্দিরাকে দেখতে হবে, তিনি বললেন, এবং তার কণ্ঠে আবার শক্তি ফিরে এলো। আমাকে তাকে এখনই দেখতে হবে। এরিক মাথা নাড়ল। ক্লিনিক এখান থেকে পাহাড়ে কয়েক ঘন্টা দূরে। যদি আপনি চান তবে আমরা এখনই বেরোতে পারি। আমি চাই, উইলিয়াম রাধার হাত ধরলেন, কিন্তু আমি চাই ও আমাদের সাথে চলুক। যদি রাধা না থাকত তবে আমি কোনোদিন এখানে পৌঁছাতে পারতাম না। এরিক তরুণী মেয়েটিকে কৌতূহল আর কৃতজ্ঞতা নিয়ে দেখল। বাবা আমাকে ফোনে বলেছে তুমি কি করেছ, তুমি কিভাবে জার্মান ভাষায় তার সাথে কথা বলেছ যখন অন্য কেউ তাকে বুঝতে পারছিল না। তুমি কিভাবে তাকে সাহায্য করার জন্য নিজের চাকরিকে ঝুঁকির মুখে ফেলেছ। এটি কিছুই ছিল না, এটি সব কিছু ছিল। এরিক মাঝপথে থামিয়ে দিল। এমন এক পৃথিবীতে যেখানে বেশিরভাগ মানুষ অন্যদিকে তাকিয়ে থাকে, তুমি দেখা বেছে নিয়েছ। এটি কিছুই না নয়, এটি সব কিছু। বেরোনোর আগে মিসেস মীরা সিং রাধাকে থামালেন। মনে রেখো যে আমাদের একটা কথা বাকি আছে, তিনি এক রহস্যময় হাসির সাথে বললেন। যখন তুমি ফিরে আসবে আমি তোমার জন্য অপেক্ষা করব। তোমার মায়ের ব্যাপারে এমন কিছু আছে যা তোমার জানা দরকার। রাধার হার্টবিট থেমে গেল। আমার মা, আপনি আমার মায়ের ব্যাপারে কি জানেন? যতটা তুমি কল্পনা করতে পারো তার থেকে অনেক বেশি। কিন্তু এটি অন্য কোনো সময়ের গল্প। এখন যাও। এক মহিলা তার স্বামীর সাথে দেখা করার অপেক্ষায় আছে। পাহাড়ের যাত্রা শুরু হলো তারায় ভরা আকাশের নিচে। উইলিয়াম আর এরিক পেছনের সিটে বসে ধীরে ধীরে কথা বলছিলেন। সেই সব সেতু আবার নির্মাণ করছিলেন যা অনেক দিন ধরে ধ্বংসাবশেষ হয়ে পড়েছিল। রাধা জানলার বাইরে দেখছিল, নিজের চিন্তায় হারিয়ে গিয়েছিল। মিসেস মীরা সিং রেণুকার ব্যাপারে কিছু জানতেন। এক 5 স্টার হোটেলের শক্তিশালী মালকিন আর এক জার্মান অভিবাসী যে পরিচারিকা হিসেবে কাজ করত। তাদের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে? পাহাড় দিগন্তে দেখা যেতে লাগল, রাজকীয় আর প্রভাবশালী। সেই চূড়াগুলোর মাঝে কোথাও ইন্দিরা অপেক্ষা করছিল, আর তার সাথে সেই সব প্রশ্নের উত্তরও অপেক্ষা করছিল যা সবার জীবন চিরকালের জন্য বদলে দেবে। কারণ এখনও কেউ জানত না যে ইন্দিরা হফম্যান একটি রহস্য লুকিয়ে রেখেছিল, এক রহস্য যা সে কয়েক দশক ধরে লুকিয়ে রেখেছিল, এক রহস্য যা তার কাহিনীকে রাধার কাহিনীর সাথে এমনভাবে যুক্ত করত যার কল্পনা তাদের মধ্যে কেউ কোনোদিন করেনি। পাহাড়গুলো জেগে উঠছিল, অন্ধকারে ঘুমিয়ে থাকা দানবদের মতো, তাদের ছায়া তারায় ভরা আকাশের সামনে ফুটে উঠছিল। গাড়ি আঁকাবাঁকা পথ দিয়ে উপরে উঠছিল, শহর আর তার আলো পেছনে ফেলে নিস্তব্ধতা আর প্রকৃতির জগতের গভীরে চলে যাচ্ছিল। রাধা ঘুমায়নি, কিন্তু তার ক্লান্তি অনুভব হচ্ছিল না। তার মন ছিল প্রশ্নের ঘূর্ণিঝড়। মিসেস মীরা সিং তার মায়ের ব্যাপারে কি জানতেন? ইন্দিরা কি রহস্য লুকিয়ে রেখেছিলেন?
এই মানুষদের জীবন কিভাবে একে অপরের সাথে যুক্ত হতে পারে যাদের মধ্যে স্পষ্টত কোনো সম্পর্ক নেই? উইলিয়াম আর এরিক চুপচাপ যাত্রা করছিলেন, কিন্তু এটি শুরুর সেই নিস্তব্ধতার থেকে আলাদা ছিল। এখন তাদের মধ্যে কোনো উত্তেজনা ছিল না, কিছু একটা নতুন, নাজুক কিন্তু অকৃত্রিম ছিল, এক মিলনের শুরু যার দুজনেরই খুব বেশি প্রয়োজন ছিল। যখন ভোরের প্রথম আলো দিগন্ত রাঙাতে শুরু করল, তখন গাড়িটি 100 বছরের পুরনো দেবদারু গাছে ঘেরা এক পাথরের ইমারতের সামনে থামল। প্রবেশদ্বারে এক সাধারণ বোর্ডে লেখা ছিল, পাহাড়ি আরোগ্যধাম ক্লিনিক ও সামগ্রিক চিকিৎসা কেন্দ্র। এরিক সব থেকে আগে নিচে নামল। ও পূর্ব উইংয়ে আছে, সে বলল, এবং তার গলা চাপা আবেগে ভরা ছিল। ডাক্তাররা বলছেন যে ও যখন থেকে এসেছে তখন থেকে ওর অনেক উন্নতি হয়েছে। শুদ্ধ বাতাস আর আসল চিকিৎসা নিজেদের প্রভাব ফেলছে। উইলিয়াম ভেতরে যাওয়ার আগে থামলেন এবং লম্বা শ্বাস নিলেন। ও কেমন আছে? তিনি জিজ্ঞাসা করলেন, এবং সেই দুটি শব্দে কয়েক দশকের ভালোবাসা আর ভয় মিশেছিল। ও আসলে কেমন আছে? দুর্বল কিন্তু লড়াই করছে, যেমন মা সবসময় থেকেছেন। রাধা কয়েক কদম পেছনে হাঁটছিল। হঠাৎ তার মনে হল যে সে নিজের সঠিক জায়গায় নেই। এটি একটি পারিবারিক পুনর্মিলন ছিল, একটি একান্ত মুহূর্ত। সে সেখানে কি করছিল? যেন তিনি তার মনের কথা পড়ে নিয়েছেন, উইলিয়াম তার দিকে ফিরলেন। আমাদের সাথে এসো, তিনি হাত বাড়ালেন। ইন্দিরা সেই মহিলার সাথে দেখা করতে চাইবে যে আমাকে বাঁচিয়েছে। আমি আপনাকে বাঁচাইনি মিস্টার হফম্যান, আপনিই আমাকে আশা ফিরিয়ে দিয়েছেন যখন সবকিছু হারিয়ে গেছে বলে মনে হচ্ছিল। এটিই মুক্তি, রাধা, সব থেকে গুরুত্বপূর্ণ। তারা একসাথে ইমারতে প্রবেশ করল। ভেতরটা উষ্ণ আর আরামদায়ক ছিল, শান্তিনিকেতন হাসপাতালের সেই শীতল পরিবেশের থেকে অনেক আলাদা। প্রতিটি কোণে গাছ ছিল, বড় বড় জানলা দিয়ে প্রাকৃতিক আলো আসছিল, আর বাতাসে ল্যাভেন্ডারের হালকা সুবাস ছড়িয়েছিল। একজন নার্স হাসি মুখে তাদের স্বাগত জানালেন। মিস্টার হফম্যান, আপনার স্ত্রী কাল থেকেই আপনার কথা জিজ্ঞাসা করছিলেন। যখন আমরা তাকে জানালাম যে আপনি আসছেন, তখন কয়েক সপ্তাহের মধ্যে তাকে প্রথমবার হাসতে দেখলাম। তারা একটি উজ্জ্বল করিডর দিয়ে হাঁটতে হাঁটতে এমন একটি ঘরে পৌঁছল যার দরজা কিছুটা খোলা ছিল। এরিক থামল। আগে তুমি যাও বাবা, ও তোমার আগে অন্য কাউকে দেখতে চায় না। উইলিয়াম মাথা নাড়লেন। তার চোখে আগে থেকেই জল ভরে এসেছিল। তিনি ধীরে করে দরজাটি ঠেললেন আর ভেতরে গেলেন। রাধা আর এরিক বাইরে অপেক্ষা করছিল, ভেতরের সেই নিস্তব্ধতা শুনছিল। আর তারপর একটি কণ্ঠস্বর যা উপস্থিত সবার আত্মাকে বিদ্ধ করল। একটি ফুঁপিয়ে কান্না, তারপর আরেকটি, আর তারপর মিশ্রিত কণ্ঠস্বর জার্মান ভাষায়। শব্দগুলো বাঁধ ভাঙা নদীর মতো বেরিয়ে এলো। ইন্দিরা মাইন শাৎস, ইশবেন হিয়ার। ইন্দিরা আমার সম্পদ, আমি এখানে আছি, অবশেষে আমি এখানে আছি। উইলিয়াম, ইশ উস্টে ডাস টু কোমেন ওডেস্ট। উইলিয়াম, আমি জানতাম যে তুমি আসবে, আমি বিশ্বাস করা কোনো দিন ছাড়িনি। এরিক চোখ বন্ধ করে নিল, জল তার গাল বেয়ে পড়ছিল। রাধাকে দেয়ালের ওপর ভর দিয়ে দাঁড়াতে হল। যা সে দেখছিল তার গভীরতায় সে অভিভূত ছিল। কয়েক মিনিট কেটে গেল, তারপর উইলিয়াম দরজায় দেখা দিলেন। তার মুখ ভেজা ছিল, কিন্তু উজ্জ্বল দেখাচ্ছিল। ও তোমার সাথে দেখা করতে চায়, তিনি রাধাকে বললেন। ওর দেবদূতের সাথে দেখা করতে চায়, ও তোমাকে এই নামেই ডাকছে। আমার সাথে? আমি ওকে কাল রাতে ফোনে সবকিছু বলেছি। তুমি কিভাবে আমাকে হোটেলে খুঁজে বের করলে, কিভাবে তুমি জার্মান ভাষায় কথা বললে যখন অন্য কেউ পারছিল না, তুমি কিভাবে এই খোঁজে আমার সাথে ছিলে। ও বলছে যে ওকে তোমার মুখ দেখতেই হবে। রাধার মনে হলো তার পা কাঁপছে যখন সে ঘরে ঢুকল। ইন্দিরা হফম্যান জানলার পাশে একটি বিছানায় শুয়েছিলেন। ভোরের আলো তার মুখ ধুইয়ে দিচ্ছিল। তিনি খুব নাজুক চেহারার এক মহিলা ছিলেন, যার রূপলি চুল রোগকৃষ্ট মুখটিকে ঘিরেছিল, কিন্তু সেখানে এক অভ্যন্তরীণ শক্তি জ্বলছিল যা উপেক্ষা করা অসম্ভব ছিল। আর তার চোখে এমন কিছু একটা ছিল যা রাধা চিনতে পারছিল না। এক অদ্ভুত চমক যখন তিনি তাকে ভেতরে আসতে দেখলেন। কাছে এসো, ইন্দিরা জার্মান ভাষায় বললেন। তার কণ্ঠস্বর দুর্বল কিন্তু স্পষ্ট ছিল। আমাকে তোমাকে ভালো করে দেখতে দাও। রাধা তার কথা মানল, বিছানার পাশে এসে দাঁড়াল। ইন্দিরা এক কম্পিত হাত বাড়িয়ে সেটি নিজের হাতের মধ্যে নিলেন। উইলিয়াম আমাকে বলেছে তুমি ওর জন্য কি করেছ। তার চোখ জলে চিকচিক করছিল। যখন পৃথিবী ওর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল তখন তুমি ওকে আশা ফিরিয়ে দিয়েছিলে।
ধন্যবাদ বলার জন্য যথেষ্ট শব্দ আমার কাছে নেই। আপনাকে আমাকে ধন্যবাদ দেওয়ার প্রয়োজন নেই মিসেস হফম্যান। যে কেউ এটাই করত। না, যে কেউ করত না। ইন্দিরা তার হাত আরও শক্ত করে ধরলেন। বেশিরভাগ মানুষ অন্যদিকে তাকিয়ে থাকত। তুমি দেখা বেছে নিয়েছ, তুমি পদক্ষেপ নেওয়া বেছে নিয়েছ। এটাই তোমাকে বিশেষ করে তোলে। তার নজর তীক্ষ্ণ হল। রাধার মুখ এমন একাগ্রতায় পড়ছিল যা প্রায় অস্বস্তিকর ছিল। তোমার পুরো নাম কি মা? রাধা কাশ্যপ। আর তোমার মা? তোমার মায়ের নাম কি ছিল? রাধার হার্টবিট থেমে গেল। রেণুকা, রেণুকা দেবী। এর প্রভাত তৎক্ষণাৎ হল। ইন্দিরার মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার হাত সজোরে কাঁপতে লাগল। তার চোখ অবিশ্বাসের মতো কিছুতে ভরে গেল, যা এক পুরনো কষ্টের সাথে মিশেছিল। রেণুকা দেবী? তিনি ফিসফিস করে পুনরাবৃত্তি করলেন। জার্মানির হাইডেলবার্গের রেণুকা দেবী? রাধার মনে হল পায়ের তলা থেকে মাটি সরে গেছে। হ্যাঁ, আমার মায়ের জন্ম হাইডেলবার্গে হয়েছিল। আপনি এটা কিভাবে জানেন? ইন্দিরা চোখ বন্ধ করে নিলেন। জল তার গাল বেয়ে পড়তে লাগল যখন তার শরীর নীরব কান্নায় কাঁপছিল। হে ভগবান, তিনি বিড়বিড় করলেন। এত বছর পর, এত সময় ধরে তাকে খোঁজার পর? খোঁজার পর? আপনি কি আমার মাকে চিনতেন? ইন্দিরা চোখ খুললেন আর রাধাকে এমন তীব্রতায় দেখলেন যা আত্মাকে বিদ্ধ করে দিল। রেণুকা শুধু এমন কেউ ছিল না মা, যাকে আমি চিনতাম মা। রেণুকা আমার বোন ছিল। দুনিয়া স্তব্ধ হয়ে গেল। রাধা পিছিয়ে এলো। যা সে শুনল সেটি বোঝার ক্ষমতা তার ছিল না। এটি অসম্ভব। আমার মা কোনোদিন কোনো বোনের কথা বলেননি, কোনো দিন না। কারণ ও জানত না যে আমি বেঁচে আছি। ইন্দিরা মাঝপথে থামিয়ে দিলেন। তার গলা ভেঙে আসছিল, বা হয়তো ও জানত, কিন্তু ও ভুলে থাকা বেছে নিয়েছিল। আমাদের পরিবারের কাহিনী জটিল, কষ্ট আর রহস্যে ভরা, যা কোনো দিন থাকা উচিত ছিল না। উইলিয়াম আর এরিক উত্তেজনা দেখে ঘরে ঢুকে পড়েছিলেন। তারা ইন্দিরার শেষ শব্দ শুনে নিজেদের পাথরের মতো স্থির অনুভব করলেন। তুমি কি নিয়ে কথা বলছো? উইলিয়াম নিজের স্ত্রীর কাছে এলেন। তুমি কি রাধার মাকে চিনতে? ইন্দিরা নিজের স্বামীর হাত ধরলেন এগিয়ে যাওয়ার শক্তি পাওয়ার জন্য। উইলিয়াম, আমি তোমাকে কোনোদিন কিছু বলিনি, এমন কিছু যা আমি নিজের পুরো জীবন হৃদয়ে পাথরের মতো বয়ে বেরিয়েছি। ইন্দিরা, যখন আমি জার্মানিতে খুব ছোট ছিলাম, আমার পরিবার ভয়ানক সময়ের মধ্য দিয়ে গিয়েছিল। আমার বাবা মাকে বেঁচে থাকার জন্য অসম্ভব কিছু সিদ্ধান্ত নিতে হয়েছিল, এমন সিদ্ধান্ত যা আমাদের পরিবারকে চিরকালের জন্য আলাদা করে দিয়েছিল। তার গলা ভেঙে গেল, কিন্তু তিনি বলতে থাকলেন, আমি সেই মেয়ে ছিলাম যে থেকে গিয়েছিল। রেণুকা সেই মেয়ে ছিল যাকে তাদের দিয়ে দিতে হয়েছিল। এরপর যে নিস্তব্ধতা ছিল তা এতটাই গভীর ছিল যে রাধা নিজের হৃদস্পন্দন শুনতে পাচ্ছিল। দিয়ে দিতে হয়েছিল? শব্দগুলো তার ঠোঁট থেকে এক দীর্ঘশ্বাসের মতো বেরোল। দিয়ে দিতে হওয়ার মানে কি? আমার বাবা মা দুই মেয়েকে লালন পালন করতে পারতেন না। পরিস্থিতি অসম্ভব ছিল। রেণুকা স্রেফ এক শিশু ছিল যখন তাকে এক অনাথাশ্রমে ছেড়ে আসা হয়েছিল, এই আশায় যে ও এক ভালো পরিবার পাবে। আমি 5 বছরের ছিলাম। আমার আজও সেই দিনটির কথা মনে আছে যখন ওরা ওকে নিয়ে গিয়েছিল। আমি আজও ওর কান্নার আওয়াজ নিজের দুঃস্বপ্নে শুনতে পাই। জল এখন ইন্দিরার মুখ থেকে অবাধে বইছিল। আমি ওকে খুঁজতে নিজের পুরো জীবন কাটিয়ে দিয়েছি। যখন আমি উইলিয়ামকে বিয়ে করলাম আর আমাদের কাছে সামর্থ্য হল, তখন আমি গোয়েন্দা নিয়োগ করলাম। আমি অনাথাশ্রমের রেকর্ড পেলাম, দত্তক নেওয়ার নথি পেলাম, কিন্তু সব সময় আমি বন্ধ গলিতে পৌঁছে যেতাম। রেণুকার শেষ সূত্র তাকে এই দেশে বলেছিল, কিন্তু তারপরে আর কিছু না, কারণ ও মারা গেছে। রাধা কোনো মতে কথা বলতে পারল। আমি যখন ছোট ছিলাম তখন ও মারা গেছে। ইন্দিরা আরও জোরে ফুঁপিয়ে উঠলেন। আমি এখন জানি, যখন মিসেস মীরা সিং কাল আমার সাথে তোমার ব্যাপারে যোগাযোগ করেছিলেন তোমার কাহিনী বলার জন্য, তখন আমি তৎক্ষণাৎ বুঝে গিয়েছিলাম যে তুমি কে। দেবী আমাদের মায়ের কুমারী পদবী ছিল। আর হাইডেলবার্গ সেই জায়গা ছিল যেখান থেকে সব শুরু হয়েছিল আর যেখানে সব ভেঙে গিয়েছিল। মিসেস মীরা সিং আপনার সাথে যোগাযোগ করেছেন? তিনি নিজের থেকেই উত্তর খুঁজছিলেন। এই কাহিনীতে আরও অনেক কিছু আছে যা তুমি এখনও জানো না রাধা, অনেক কিছু। উইলিয়াম বিছানার ধারে বসে পড়লেন। যা কিছু তিনি শুনছিলেন তা বোঝার চেষ্টা করছিলেন। ইন্দিরা, তুমি আমাকে এটা কোনোদিন কেন বলনি? কারণ লজ্জা আর কষ্ট অনেক বেশি ছিল। কারণ প্রতিবার যখন আমি রেণুকার ব্যাপারে কথা বলার চেষ্টা করতাম, আমার মনে হতো আমি নিজের বাবা মায়ের সাথে বিশ্বাসঘাতকতা করছি।
যে আমি সেই সিদ্ধান্তের বিচার করছি যা তারা ভাঙা হৃদয়ে নিয়েছিলেন। তিনি রাধার দিকে ফিরলেন এবং নিজের 2 হাত তার দিকে বাড়িয়ে দিলেন। কিন্তু এখন আমি বুঝতে পারছি যে ভাগ্য আমাদের একটি কারণে মিলিয়েছে। আমার বোন আর নেই, কিন্তু তার মেয়ে এখানে আমার সামনে আছে, জীবিত। রাধা কম্পিত হাতে ইন্দিরার হাত ধরল। আপনি আমার মাসি। শব্দগুলো তার মুখে অদ্ভুত লাগছিল, যেন সে কোনোদিন কোনো ভাষা বলেনি। আমার পরিবার আছে, তোমার পরিবার আছে, ইন্দিরা নিশ্চিত করলেন, তাকে নিজের দিকে টেনে জড়িয়ে ধরে। তুমি এখন আর একা নও মা, তুমি আর কোনোদিন একা হবে না। এরিক কাছে এলো, রাধার কাঁধে হাত রাখল। এর মানে হলো তুমি আমার বোন। সে এক আনন্দিত হাসির সাথে বলল, পরিবারটা এইমাত্র বড় হয়ে গেল। উইলিয়াম চোখে জলে এই দৃশ্য দেখছিলেন। রাধা, যে মুহূর্তে আমি তোমাকে সেই লবিতে দেখেছি, আমি জানতাম যে তোমার মধ্যে বিশেষ কিছু আছে, এমন কিছু যা তোমার সাহসিকতা বা দয়ার ঊর্ধ্বে ছিল। এখন আমি বুঝতে পারছি এটি রক্তের টান ছিল। রাধা কান্না থামাতে পারল না। নিজের পুরো জীবন সে একা অনুভব করতে করতে বড় হয়েছিল, আর এখন কয়েক মিনিটের মধ্যে সে জানতে পারল যে তার এক পরিবার আছে, এক মাসি, এক ভাই, এক মেশো। কিন্তু খুশির মাঝে একটি প্রশ্ন তার মনে তখনও জ্বলছিল। মিসেস সিং, মাসি ইন্দিরা, শব্দগুলো এখনও অদ্ভুত লাগছিল। মিসেস মীরা সিং, আর কি জানেন তিনি এই সব কিছুর সাথে কিভাবে যুক্ত? ইন্দিরা উইলিয়ামের সাথে একবার দৃষ্টি বিনিময় করলেন, এমন এক দৃষ্টি যা বলছিল যে এখনও আরও রহস্য উন্মোচিত হওয়া বাকি আছে। মিসেস মীরা সিং শুধু তোমার মাকে চিনতেন না রাধা, তিনিই ছিলেন সেই ব্যক্তি যিনি এই দেশে আসার পর তাকে সাহায্য করেছিলেন। তিনিই তাকে প্রথম চাকরি দিয়েছিলেন। তারা বছরের পর বছর বন্ধু ছিলেন, বন্ধুর থেকেও বেশি। মিসেস মীরা সিং তোমার মাকে জীবিত দেখা শেষ ব্যক্তি ছিলেন, আর তার কাছে তোমার জন্য কিছু রাখা আছে, এমন কিছু যা রেণুকা মরার আগে তার কাছে রেখে গিয়েছিলেন, এমন কিছু যা এত সময় ধরে তোমার অপেক্ষা করছিল। রাধার হৃৎপিণ্ড এত জোরে স্পন্দিত হচ্ছিল যে মনে হচ্ছিল সেটি বুক ফেটে বেরিয়ে আসবে। কি সেটি? ইন্দিরা ধীরে করে মাথা নাড়লেন। এটি আমার বলার কাজ নয়। যখন তুমি হোটেলে ফিরে যাবে তখন মিসেস মীরা সিং তোমার জন্য অপেক্ষা করবেন, আর তখন তুমি অবশেষে তোমার মায়ের ব্যাপারে পুরো সত্য জানতে পারবে। এক সত্য যা তোমার মা আর তোমার ব্যাপারে সেই সব কিছু বদলে দেবে যা তুমি জানো। বাইরে সূর্য উঠে গিয়েছিল, পাহাড়গুলোকে সোনালি আলোয় ধুইয়ে দিচ্ছিল। এটি একটি নতুন দিন ছিল, একটি দিন যার শুরু একটি পুনর্মিলন দিয়ে হয়েছিল, আর যার শেষ সেই সব রহস্যের সাথে হবে যার কল্পনাও কেউ করতে পারছিল না। কারণ রেণুকা দেবীর কাহিনী শুধু এক অভিবাসীর কাহিনী ছিল না যে বাড়ি থেকে দূরে মারা গেছে, এটি এক ত্যাগের কাহিনী ছিল, এক এমন ভালোবাসার যা জীবনের থেকেও বড় ছিল। আর রাধা এটা জানতে চলেছিল যে তার মা তার ভাবনার থেকে অনেক বেশি কিছু ছিলেন। সমুদ্রমহল প্যালেস হোটেলে ফিরে আসা রাধার জীবনের অন্য যে কোনো যাত্রার থেকে আলাদা ছিল। সে এখন আর সেই একই মানুষ ছিল না যে সেখান থেকে বেরিয়েছিল। সে এখন আর অদৃশ্য ছিল না, সে এখন আর একা ছিল না। উইলিয়াম আর ইন্দিরা জোর করেছিলেন যে সে যেন তাদের সাথে ক্লিনিকে থাকে, কিন্তু রাধা জানত যে কিছু বাকি ছিল, এমন একটি কথা যা আর অপেক্ষা করতে পারছিল না, এক সত্য যা বছরের পর বছর ধরে খুঁজে পাওয়ার অপেক্ষায় ছিল। মিসেস মীরা সিং তার জন্য অপেক্ষা করছিলেন। যখন গাড়ি হোটেলের সামনে থামল তখন দুপুরের সূর্য হোটেলটিকে সোনালি আলোয় রাঙিয়ে দিচ্ছিল। রাধা নিচে নামার আগে লম্বা শ্বাস নিল। প্রবেশদ্বারের দিকে তার প্রতিটি পদক্ষেপ তার অতীতের দিকে একটি পদক্ষেপ ছিল, সেই সব প্রশ্নের উত্তরের দিকে যা সে অনেক আগে খোঁজা ছেড়ে দিয়েছিল। মিস্টার গুপ্তা লবিতে ছিলেন, কিন্তু প্রথমবার যখন থেকে রাধা তাকে চেনে তিনি তাকে অবজ্ঞার চোখে দেখলেন না। তার চোখে কিছু একটা আলাদা ছিল, সম্মান নাকি লজ্জা, যাই হোক তিনি নজর সরিয়ে নিলেন যখন সে পাশ দিয়ে গেল। লিফট তাকে সবথেকে উপরের তলায় নিয়ে গেল। দরজা খুলল যেখান থেকে মিসেস মীরা সিংয়ের অফিসের করিডোর দেখা যাচ্ছিল। রাধা ধীরে ধীরে হাঁটল, প্রতিটি সেকেন্ডের ভার অনুভব করছিল। দরজা কিছুটা খোলা ছিল, এক মৌন আমন্ত্রণ। সে ভেতরে চলে গেল। মিসেস মীরা সিং জানলার কাছে বসেছিলেন, তার কোলে একটি পুরনো কাঠের বাক্স ছিল। যখন তিনি রাধাকে দেখলেন তখন তার চোখ স্বস্তির মতো কিছুতে ভরে গেল, যা এক গভীর বিষণ্ণতার সাথে মিশেছিল। আমি জানতাম যে তুমি আসবে। তার কণ্ঠস্বর নরম ছিল, প্রায় মায়ের মতো। বস মা, তোমাকে অনেক কিছু জানার প্রয়োজন আছে। রাধা তার কথা মানল, তার সামনে বসে পড়ল। তার হাত হালকা কাঁপছিল। ইন্দিরা আমাকে বলেছে যে আপনি আমার মাকে চিনতেন, যে আপনারা বন্ধু ছিলেন, বন্ধুর থেকেও বেশি। মিসেস মীরা সিং কম্পিত হাতে কাঠের বাক্সটি হাত বুলিয়ে দেখলেন। রেণুকা আমার সেই বোন ছিল যাকে আমি কোনোদিন পাইনি, সেই মানুষটি যে আমার জীবন বাঁচিয়েছিল যখন আমি বাঁচার সব কারণ হারিয়ে ফেলেছিলাম।
জীবন বাঁচিয়েছিল? মিসেস মীরা সিং এক মুহূর্তের জন্য চোখ বন্ধ করলেন, যেন যা আসতে চলেছে তার জন্য শক্তি সঞ্চয় করছিলেন। অনেক বছর আগে এই হোটেলের অস্তিত্ব আসার আগে আমি এক ভেঙে যাওয়া মহিলা ছিলাম। আমার স্বামী এক দুর্ঘটনায় মারা গিয়েছিলেন। আমার একমাত্র ছেলে তার ঠিক পরেই চলে গিয়েছিল, নিজের সাথে আমার সব আশা নিয়ে গিয়েছিল যা আমার কাছে বেঁচে ছিল। আমি একা ছিলাম, টাকাওয়ালা ছিলাম কিন্তু কোনো উদ্দেশ্য ছাড়া, প্রাসাদের মালকিন ছিলাম কিন্তু ঘর ছাড়া। তার গলা কিছুটা ভেঙে গেল। এক রাতে আমার সবথেকে অন্ধকারের মুহূর্তে এক তরুণী জার্মান অভিবাসী আমার দরজায় কাজের খোঁজে এলো। ও অন্তঃসত্ত্বা ছিল, একা ছিল, আর কোনো মতে ভাষা বলতে পারত। অন্য কেউ ওকে ফিরিয়ে দিত, কিন্তু ওর চোখের কিছু একটা আমাকে থামিয়ে দিয়েছিল। ওখানে আগুন ছিল, জীবন ছিল, আশা ছিল। আমার মা, রাধা ফিসফিস করে বলল, তোমার মা? মিসেস মীরা সিং মাথা নাড়লেন। আমি ওকে সেই রাতেই কাজে রেখে নিয়েছিলাম। ও তোমার মতোই পরিষ্কার করা শুরু করেছিল, কিন্তু রেণুকা অসাধারণ ছিল। ও কয়েক সপ্তাহের মধ্যে ভাষা শিখে নিয়েছিল। ও প্রতিটি বই পড়ত যাও পেত। ও আমাকে ব্যবসা, বিনিয়োগ, দুনিয়া কিভাবে কাজ করে সেই বিষয়ে প্রশ্ন করত। এক বিষণ্ণ হাসি তার মুখে ফুটে উঠল। ধীরে ধীরে আমাদের কারো অজান্তেই আমরা মালকিন আর কর্মচারী থাকলাম না, আমরা পরিবার হয়ে গেলাম। ও আমাকে বাঁচার ইচ্ছা ফিরিয়ে দিল, আর আমি শপথ করলাম যে আমি ওকে আর ওর বাচ্চাকে এক উন্নত জীবন দেওয়ার জন্য সব কিছু করব। সেই বাচ্চা আমি ছিলাম। মালকিন আর কর্মচারী থাকব না, তুমি ছিলে রাধা। তোমার জন্ম আমার বাড়িতেই হয়েছিল। তোমার মায়ের পরে আমিই ছিলাম প্রথম ব্যক্তি যে তোমাকে কোলে নিয়েছিল। আমি তোমাকে তোমার প্রথম পদক্ষেপ নিতে দেখেছি, তোমার প্রথম শব্দ বলতে দেখেছি জার্মান ভাষায়। বলা বাহুল্য, তোমার প্রথম শব্দ ছিল মামা। জল রাধার গাল বেয়ে পড়তে লাগল, আর সে সেগুলোকে আটকাতে পারল না। মিসেস মীরা সিং বলতে থাকলেন, তার কণ্ঠস্বর আবেগে ভরে আসছিল। যখন আমি জানতে পারলাম যে রেণুকা অসুস্থ, তখন আমি ওর চিকিৎসার খরচ দিতে চেয়েছিলাম। আমার কাছে টাকা ছিল, সামর্থ্য ছিল, কিন্তু ও মানা করে দিল। মানা করে দিল কেন? কারণ চিকিৎসা পরীক্ষামূলক আর দামি ছিল, আর কারণ তোমার মায়ের কাছে সেই টাকার জন্য অন্য পরিকল্পনা ছিল। মিসেস মীরা সিং কাঠের বাক্সটি খুললেন। ভেতরে হলুদ রঙের খাম ছিল, ডজন খানেক, সবকটি খুব যত্ন সহকারে হাতের লেখায় লেখা, আর খামগুলোর নিচে গোলাপের আকারের একটি লকেট দেওয়া একটি পুরনো হার ছিল। রেণুকা জানত যে ওর সময় সীমিত। ডাক্তাররা ওকে বিকল্প দিয়েছিলেন, কিন্তু কেউ কোনো গ্যারেন্টি দেয়নি। ও একটি সিদ্ধান্ত নিল, চিকিৎসার পেছনে প্রতিটি পয়সা খরচ করার বদলে, যা হয়তো কাজ করত না, ও সেই সময়ের ব্যবহার তোমাকে তৈরি করার জন্য করেছিল। তোমাকে এমন কিছু দিয়ে যাওয়ার জন্য যা কোনো টাকা দিয়ে কেনা যায় না। তিনি কম্পিত হাতে খামগুলো তুললেন। চিঠি? রাধা, তোমার মা নিজের শেষ মাসগুলো তোমাকে চিঠি লিখতে কাটিয়েছিলেন, তোমার জীবনের প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তের জন্য একটি করে, যা ও জানত যে ও দেখে যেতে পারবে না। রাধার মনে হলো তার ফুসফুস থেকে হাওয়া বেরিয়ে গেছে। চিঠি? তোমার প্রথম ঋতুস্রাব, তোমার প্রথম প্রেম, তোমার প্রথম চাকরি, তোমার গ্র্যাজুয়েশন, তোমার বিয়ে, তোমার বাচ্চাদের জন্ম, প্রতিটি মুহূর্ত, প্রতিটি পর্যায়, প্রতিটি সংকট, যা ও আন্দাজ করেছিল যে তুমি সম্মুখীন হবে। ও পথপ্রদর্শন, ভালোবাসা আর জ্ঞানের কথা লিখেছিল, যাতে যদিও শারীরিকভাবে না থাকে, ও সবসময় তোমার সাথে থাকে। মিসেস মীরা সিং তাকে খামগুলো দিলেন। রাধা সেগুলো এমনভাবে ধরল যেন সেগুলি ব্রহ্মাণ্ডের সবথেকে দামি সম্পদ, কারণ সেগুলি তাই ছিল। আপনি আমাকে এগুলি আগে কেন দেননি? প্রশ্নটি কান্নার সাথে বেরিয়ে এলো। আমি বছরের পর বছর একা, পরিত্যক্ত, অসম্পূর্ণ অনুভব করছি। আপনি এত সময় কেন অপেক্ষা করলেন? কারণ তোমার মা আমার থেকে একটি প্রতিশ্রুতি নিয়েছিলেন। মিসেস মীরা সিং রাধার হাত নিজের হাতের মধ্যে নিলেন। ও আমার থেকে কথা নিয়েছিল যে আমি তোমাকে এই চিঠিগুলি তখনই দেব যখন তুমি তৈরি হবে, যখন তুমি নিজের কণ্ঠস্বর খুঁজে পাবে, যখন তুমি দুনিয়াকে এটা দেখিয়ে দেবে যে তুমি আসলে কে, আর যখন সময় আসবে। রেণুকা খুব পরিষ্কার ছিল। ও বলেছিল, যখন আমার মেয়ে অদৃশ্য হওয়া বন্ধ করে দেবে, যখন ও কথা বলা বেছে নেবে, যদিও নীরব থাকা সহজ, যখন ও নিজের প্রতিভার ব্যবহার কোনো এমন মানুষকে সাহায্য করতে করবে যার এটি প্রয়োজন, সেই দিন তুমি জানতে পারবে যে ও তৈরি। শব্দগুলো রাধাকে এক পরম সত্যের শক্তির সাথে বিদ্ধ করল। লবি, যখন আমি উইলিয়ামকে সাহায্য করার জন্য জার্মান ভাষায় কথা বললাম, সেটিই ছিল সেই মুহূর্ত। মিসেস মীরা সিং চোখে জলে মাথা নাড়লেন। আমি ওপর থেকে সব কিছু দেখেছি।
আমি দেখেছি তুমি কিভাবে ইতস্তত করছিলে, কিভাবে তুমি নিজের সাথে লড়াই করছিলে, আর আমি দেখলাম তুমি কিভাবে সাহসী হওয়া বেছে নিলে। সেই মুহূর্তেই আমি জানতে পারলাম যে রেণুকা ঠিক ছিল, তুমি তৈরি ছিলে। রাধা নিজের হাতে খামগুলো দেখল। প্রতিটি খামের ওপর তার মায়ের হাতের লেখায় একটি লেবেল লেখা ছিল, তোমার প্রথম কঠিন দিনের জন্য, যখন তোমার মনে হবে তুমি আর পারছ না, যখন তুমি ভালোবাসা পাবে, যখন তুমি মা হবে। আর সবথেকে আলাদা একটি, যেটির উপর স্রেফ লেখা ছিল, যখন তুমি পুরো সত্য জানতে পারবে। আরও কিছু আছে। মিসেস মীরা সিং উঠে দাঁড়ালেন এবং নিজের টেবিলের দিকে গেলেন। একটি ড্রয়ার থেকে তিনি একটি সরকারি নথি বের করলেন। তোমার মা এটিও আমার কাছে রেখে গিয়েছিলেন। এটি একটি ছোট অ্যাপার্টমেন্টের সম্পত্তির মালিকানা। ও বছরের পর বছর প্রতিটি পয়সা বাঁচিয়ে এটি ধীরে ধীরে কিনেছিল। এটি তোমার নামে আছে। একটি অ্যাপার্টমেন্ট। রেণুকা চেয়েছিল তোমার কাছে নিজের একটি ঘর থাকুক, এমন একটি জায়গা যা তোমার হবে, যা কেউ তোমার থেকে কেড়ে নিতে পারবে না। ও বছরের পর বছর নিজের জন্য কিছু কেনেনি, কোনো বিলাসিতা নেয়নি, স্রেফ তোমাকে এটি দেওয়ার জন্য অতিরিক্ত কাজ করে গিয়েছিল। রাধা কম্পিত হাতে নথিটি নিল। তার মা, যিনি দৃশ্যত কিছুই রেখে যাননি, তিনি তার জন্য একটি ভবিষ্যৎ রেখে যাওয়ার পথ খুঁজে নিয়েছিলেন। কিন্তু এমন কিছু আছে যা টাকা দিয়ে কেনা যায় না, মিসেস মীরা সিং বলতে থাকলেন। আর এটিই হলো সেই বিষয় যার সম্পর্কে আমি সবথেকে বেশি জিজ্ঞেস করতে চাই। তুমি কি হোটেলে একটি পদ গ্রহণ করবে? একজন কর্মচারী হিসেবে নয়, বরং পরিবারের একজন সদস্য হিসেবে। কারণ তুমি আমার কাছে তাই রাধা, সেই মেয়ে যাকে রেণুকা আমাকে এত বছর ধরে দূর থেকে ভালোবাসার অনুমতি দিয়েছিল। রাধা উঠে দাঁড়ালো এবং মিসেস মীরা সিংকে নিজের পুরো শক্তি দিয়ে জড়িয়ে ধরল। আমি গ্রহণ করছি, সে ফিস ফিস করে বলল। আমি সব কিছু গ্রহণ করছি, চাকরি, পরিবার, জীবন। আমি আমার মায়ের কথা মতো বাঁচা গ্রহণ করছি। কয়েক সপ্তাহ পরে সমুদ্রমহল প্যালেস হোটেল এক অভূতপূর্ব উৎসব পালন করছিল। এটি কোনো ব্যবসায়িক সম্মেলন ছিল না, আর না কোনো বিখ্যাত বিয়ে। এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ কিছু ছিল। এটি এক পুনর্মিলিত পরিবারের উৎসব ছিল। মূল হলঘরটিকে ফুল আর ছবি দিয়ে সাজানো হয়েছিল। রেণুপার জীবনের বিভিন্ন পর্যায়ের ছবি, তরুণী ইন্দিরা আর উইলিয়ামের ছবি, রাধার ছোটবেলার ছবি, আর সবার মাঝে দুই বোনের ছবি, যারা জীবনে কোনো দিন দেখা করতে পারেননি। অবশেষে এক ভাইজির ভালোবাসার মাধ্যমে এক হয়েছেন। ইন্দিরা এখন ক্লিনিক থেকে বেরিয়ে এসেছেন এবং দারুণভাবে সুস্থ হচ্ছেন। উইলিয়ামের পাশে বসেছিলেন। তাদের হাতে হাত রাখা এক এমন প্রেম কাহিনী বলছিল যা সব কিছু সহ্য করে নিয়েছে। এরিক নিজের বাবার পাশে দাঁড়িয়েছিল। তাদের মাঝের সম্পর্ক বদলে গিয়েছিল। এখন আর কোনো দূরত্ব বা ক্ষোভ ছিল না, স্রেফ জীবন দ্বারা দেওয়া দ্বিতীয় সুযোগের জন্য কৃতজ্ঞতা ছিল। মিসেস মীরা সিং মূল টেবিলে বসেছিলেন এমন এক উজ্জ্বলতার সাথে যা তার কর্মচারীরা কোনো দিন দেখেননি। তার পাশে এক সম্মানজনক স্থানে রেণুকা আর রাধার ছবি ছিল। রাধা সবার সামনে দাঁড়িয়েছিল কথা বলার জন্য প্রস্তুত। কিছু সময় আগে তার কণ্ঠস্বর ছিল স্পষ্ট আর দৃঢ়। আমি অদৃশ্য ছিলাম। আমি এক ছায়া ছিলাম যে মেঝে পরিষ্কার করত আর নিজের আসল কণ্ঠস্বর ব্যবহার করার ফলে হওয়া কষ্টের ভয়ে নিজেকে লুকিয়ে রাখত। সে উইলিয়ামকে দেখল আর হাসল। তখন এক মানুষ এলো যাকে কেউ বুঝতে পারছিল না। নিজের জীবনের ভালোবাসার খোঁজে এক হতাশ মানুষ। আর আমার মধ্যে এমন কিছু যা বছরের পর বছর ঘুমিয়েছিল, জেগে উঠল। তার চোখ পুরো ঘরে ঘুরে এলো। আমার মা আমাকে জার্মান শুধু এক ভাষা হিসেবে শেখাননি, বরং একটি সেতু হিসেবে শিখিয়েছিলেন। তিনি আমাকে শিখিয়েছিলেন যে শব্দের মধ্যে জোড়া লাগানো, সুস্থ করা আর যা কিছু চিরতরে আলাদা মনে হয় তাকে এক করার শক্তি আছে। তার গলা কিছুটা ভেঙে গেল, কিন্তু সে বলতে থাকল। তিনি নিজের বোনকে খুঁজে পাননি, কিন্তু আমি পেয়েছি। এজন্য নয় যে আমি বিশেষ কেউ, বরং এজন্য যে যখন কারো সাহায্যের প্রয়োজন ছিল তখন আমি চুপ না থাকা বেছে নিয়েছিলাম। আর সেই সাধারণ সিদ্ধান্তটি অলৌকিক ঘটনার একটি ধারা তৈরি করল, যা আমাদের এখানে এই মুহূর্ত পর্যন্ত, এই পরিবার পর্যন্ত পৌঁছে দিয়েছে। সে ইন্দিরার দিকে এগিয়ে গেল আর তার হাত ধরল। মাসি, আপনি আমার মায়ের সাথে কোনোদিন দেখা করেননি, কিন্তু তিনি আপনাকে নিজের পুরো জীবন ভালোবেসেছেন। প্রতিবার যখন তিনি আমাকে জার্মানির কথা বলতেন, প্রতিবার যখন তিনি আমাকে ছোটবেলার গান শেখাতেন, তখন তিনি এক বোনের স্মৃতিকে বাঁচিয়ে রাখতেন, যার সাথে তিনি একদিন দেখা হওয়ার আশা করতেন। ইন্দিরার গাল বেয়ে জল পড়ছিল যখন তিনি মাথা নাড়লেন। আর এখন রাধা সবার দিকে ফিরল। আমি একটি প্রতিশ্রুতি দিতে চাই, শুধু নিজের পরিবারকে নয়, বরং এখানে উপস্থিত সকলকে।
আমি আমার কণ্ঠস্বর ব্যবহার করার প্রতিশ্রুতি দিচ্ছি। আমি আর কোনোদিন লুকিয়ে থাকব না। আমি কথা দিচ্ছি যে যখনই কারো বোঝার প্রয়োজন হবে আমি তাদের জোড়ার সেতু হব। সে নিজের গ্লাস তুলল। আমার মা রেণুকার জন্য, যিনি আমাকে শিখিয়েছেন যে সত্যিকারের ভালোবাসা মৃত্যুর উপায়ও থাকে। আমার মাসি ইন্দিরার জন্য, যিনি কোনোদিন খোঁজা থামাননি। উইলিয়ামের জন্য, যিনি আমাকে মনে করিয়ে দিয়েছেন যে হতাশা আশায় বদলে যেতে পারে। এরিকের জন্য, যিনি আমাকে শিখিয়েছেন যে নায়কদের কোনো সময় ভুল বোঝা হয়। মিসেস মীরা সিংয়ের জন্য, যিনি বছরের পর বছর কোনো আশা ছাড়াই একটি প্রতিশ্রুতি পালন করেছেন। আর সেই সবার জন্য যারা কোনোদিন নিজেদের অদৃশ্য অনুভব করেছেন। আপনারা কোনোদিন একা নন। সবসময় কেউ না কেউ আপনাকে আপনার জন্য প্রস্তুত থাকে। স্রেফ আপনাদের কথা বলার সাহস করতে হয়। পুরো ঘর উঠে দাঁড়ালো, চোখের জলে হাততালি দিচ্ছিল। পরে সেই রাতে যখন অতিথিরা চলে গিয়েছিলেন আর কেবল পরিবার বেঁচে ছিল, রাধা হোটেলের ব্যালকনিতে বাইরে বেরোল। শহর নিচে জলজল করছিল, আলো আর সম্ভাবনায় ভরা। উইলিয়াম তার কাছে এলেন, ধীরে করে তার কাঁধে হাত রাখলেন। তোমার মাকে নিয়ে তুমি গর্বিত হতে পারতে, তিনি জার্মান ভাষায় বললেন। আমি জানি, রাধা হাসল। আমি তাকে অনুভব করতে পারি। এখানে সে নিজের বুক স্পর্শ করল। তিনি আসলে কোনোদিন যাননি। তুমি কি জানো এই সব কিছুর মধ্যে সবথেকে অসাধারণ বিষয়টি কি? উইলিয়াম উজ্জ্বল চোখে তাকে দেখলেন। যে আমি নিজের স্ত্রীর খোঁজে এই দেশে এসেছিলাম, কিন্তু আমি অনেক কিছু পেলাম। আমি নিজের ছেলেকে ফিরে পেলাম। আমি এক ভাইজি পেলাম যার ব্যাপারে আমি জানতামই না যে সে আমার। আমি এই বিষয়ের প্রমাণ পেলাম যে অলৌকিক ঘটনা আজও ঘটে। রাধা তার হাত ধরল, আর এই সব এক কাপ চা থেকে শুরু হয়েছিল। উইলিয়াম ধীরে ধীরে হাসলেন। এটি সব এক সাহসী মহিলা থেকে শুরু হয়েছিল, যে কথা বলা বেছে নিয়েছিল যখন নীরব থাকা সহজ ছিল। ভেতর থেকে ইন্দিরার কণ্ঠস্বর তাতে ডাকছিল। এটি পারিবারিক নৈশভোজের সময় ছিল, যা আগামী অনেক নৈশভোজের মধ্যে প্রথম ছিল। রাধা শেষবার তারায় ভরা আকাশের দিকে তাকাল। কোথাও ওপরে সে নিশ্চিত ছিল তার মা হাসছিলেন। ধন্যবাদ মা, সে জার্মান ভাষায় ফিসফিস করে বলল। সব কিছুর জন্য, চিঠির জন্য, ভালোবাসার জন্য, আমার উপর বিশ্বাস করার জন্য। আমি কথা দিচ্ছি যে আমি প্রতিদিন নিজের পুরো মন দিয়ে বাঁচব, তোমার জন্য। এক হালকা হাওয়া তার মুখ ছুঁয়ে গেল, যেন পরলোক থেকে একটি চুম্বন। রাধা হাসল। সে নিজের শেষ চোখের জল মুছল আর নিজের পরিবারের সাথে দেখা করার জন্য ভেতরে চলে গেল, কারণ তার কাছে এখন সেটিই ছিল যা সে নিজের পুরো জীবনে আকাঙ্ক্ষা করেছিল, কোনোদিন স্বপ্ন দেখার সাহস না করেই। একটি পরিবার, একটি উদ্দেশ্য, একটি কণ্ঠস্বর আর এক প্রেম কাহিনী, যার শুরু এক সাফাই কর্মীর নীরবতা থেকে হয়েছিল, আর যার শেষ সেই এক হওয়া কণ্ঠস্বরের ঐকতানের সাথে হয়েছিল, যা সবাই বোঝে, ভালোবাসার সর্বজনীন ভাষা।